with রাতুল। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানে। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM শুরু হয়ে গেল ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। ভূতবেলা নিয়ে আপনাদের সাথে রাতুল আছি এবং আমার সাথে রয়েছেন আজকের অতিথি এবং সেই সাথে আমাদের ফ্রিকোয়েন্সির ওপারে রয়েছেন আপনারা। অনুষ্ঠানের শুরুতেই একটি কথা বলতে চাই, শাহাদুলকে খুব মিস করছি, কারণ আজকে শাহাদুলকে আমরা স্টুডিওতে পাচ্ছি না। তবে আমার বিশ্বাস খুব শীঘ্রই শাহাদুল আমাদের স্টুডিওতে থাকবেন। তো কে কোথা থেকে শুনছেন আমাদেরকে জানাতে পারেন, কারণ এই মুহূর্তে আমরা লাইভ করছি রেডিও সারাবেলার একমাত্র ফেসবুক পেজ থেকে। এছাড়াও আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি ৯৮.৮ FM। তো খুব বেশি কথা নয়, আমি জানিয়ে দিতে চাই কোন কোন মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে আপনার সাথে ঘটে যাওয়া অথবা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদের সাথে এসে শেয়ার করতে পারেন। এজন্য আপনি যদি আমাদের স্টুডিওতে আসতে চান, সেক্ষেত্রে একটি অপশন আপনার হাতে খোলা রয়েছে। আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর আরেকটি বিষয় রয়েছে, যদি আপনি গাইবান্ধার বাইরে থেকে শোনেন, অর্থাৎ অন্য কোনো জেলা এমন হয় যদি দেশের বাইরে থেকে শোনেন, সেক্ষেত্রে আপনি যদি ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনার ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeলা@gmail.com। আর আরেকটি মাধ্যম রয়েছে, আপনি চাইলে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আপনি খুব নির্জন একটা জায়গায় বসে আপনার সাথে ঘটে যাওয়া অথবা আপনার জানা সেই ঘটনাটি ফোনে রেকর্ড করলেন, রেকর্ড করে সেই অডিও ক্লিপটি কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeলা@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABELA@gmail.com। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমার হাতে আজকে চমৎকার দুটি মেইল রয়েছে, যার মধ্যে আপনাদের পছন্দের জাহিদুল ইসলাম বরকত ভাইয়ের একটি মেইল রয়েছে, সেই সাথে নতুন একজন লিসেনার, ওনার পাঠানো একটি ঘটনা রয়েছে। নিহাল, উনি একটি ঘটনা পাঠিয়েছিলেন। আমি আজকে শুরুতেই মেইলে যাচ্ছি না, আমি চলে যাব আমাদের স্টুডিওতে একজন অতিথি রয়েছেন। হাফ কিলো হবে, একটু উঁচু রাস্তা আছে, এটা আম কুড়ে রাখতেছে। আচ্ছা আচ্ছা। এমন তো অবস্থায় 14 থেকে 15 বছরের একটা মেয়ে হবে, মানে অতীব সুন্দরী, কিন্তু খুব সুন্দর। আচ্ছা আচ্ছা। ওকে এসে বলতেছে, ভাই আমাকে কয়েকটা আম দেবেন? তো এখন ও বলতেছে, হ্যাঁ দেবো না কেন, নেন। এখন ও আমাকে বলল যে, ভাই আমি মেলা অনেক মেয়ে দেখছি আমার কলেজ জীবনে, কিন্তু এত সুন্দর মেয়ে আমি দেখিনি। তখন ওকে আমি আম দিলাম। তা আমি ওকে আম দিই আর মুখের দিকে দেখি, আমি চিন্তা করলাম যে আমের ব্যাগটা দিয়ে দিতে পারলে মনে হয় আমার ভালো হইতো আরো। আচ্ছা আচ্ছা। মানে ওকে মানে অনেকে সামান্য কয়েকটা আম দিয়ে মানে মনটা মানে পুষ্ট হয়নি আর কি। হ্যাঁ, খুশি হয়নি, কারণ অতীব সুন্দরী মেয়েটা। তা আম দেওয়ার পরে তো ও এখন আম দিছে, দিয়ে আর দুই একটা আম কুড়াইছে, কুড়িয়ে দেখে যে মেয়েটা নাই ওখানে। ও এখন চিন্তার মধ্যে পড়ে গেল, কি রে 10 সেকেন্ড 20 সেকেন্ডও হইল না, আমি ওকে আম দিলাম, হঠাৎ করে সে কই উদা হয়ে গেল। মানে এত অল্প সময় তো কই গেল, কারণ রাস্তা দুই দিকে দেখে কেউ নাই, আশেপাশে কোনো বাড়ি নাই। হঠাৎ করে এই মেয়েটা আম নিয়ে কই চলে গেল। ওর মাথার মধ্যে একটু ভীতির কাজ করলো, যেটা কেমন কথা, একটা প্রশ্ন জাগলো, কই গেল। তো ও তখন চিন্তা করলো যে হয়তো বা কোথাও গেছে। এটা ভাবে ও আমটা পারে না বাড়িতে আসছে। আচ্ছা। আসার পরে দুপুরে গোসল করছে, খাই দাই করছে, করার পরে ওর ফুফাতো ভাই মামাতো ভাই যে আসছিল, সে আমটাম নিয়ে ও বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে রাতের বেলা, তখন রাতুল ভাই আপনাকে বলে রাখা ভালো, তখন ওই আমাদের এলাকায় বিদ্যুৎ নতুন মাত্র আসছে, কারেন্ট। আচ্ছা। আর তখন ছিল শুধু সাদা কালো টিভি, কালার টিভি তেমন ছিল না গ্রামে। আচ্ছা। তো তখন সেই সময়ে ওই যে ভিসিবির ফিতা সিস্টেম ছিল, আগুনের মধ্যে টিভি বাইর করে দরজার সামনে সবাই বসে গ্রামের মধ্যে আগুনেতে ওনারা টিভি দেখতেছিল। তখন আমাকে যে বললো যে, ভাই রাত তখন আনুমানিক 9টা থেকে 9:30 হবে হয়তোবা, এমন অবস্থায় বিদ্যুৎ চলে যায়। তো বিদ্যুৎ যখন চলে যায়, সবাই বিদ্যুতের জন্য অপেক্ষা, ওখানে বসে আছে।
তো বিদ্যুতের জন্য অপেক্ষমান বসে আছে ওখানে। থাকতে থাকতে আধা ঘন্টা পর বিদ্যুৎ আবার চলে আসলো। চলে আসার পরে ও দেখতেছে ভাই ওই যে দুপুরে যে আমপাড়ার যে মেয়েটা, ওই মেয়েটাই ও ডান সাইডে দাঁড়ায় আছে, 2-3 হাত থাকে আচ্ছা। বিদ্যুৎ আসার পরে। ও চিন্তা করতেছে কি রে, আমি তো এই মেয়েটা কি দুপুরের দিকে আম দিছি, রাতে আবার দেখি আমার বাড়িতে, কিন্তু একে তো আমি আমাদের এলাকার মেয়ে বলে মনে হইতেছে না, আশেপাশের না। ও চিন্তা করতেছে যে এই আবার রাত্রে কই থেকে আসলো, সেই মেয়ে ওই দুপুরে যে কাপড় পরা দেখছে সেম ওই কাপড় পরাই মেয়েটা। তো এখন ও চিন্তা করছে যে হয়তো বা টিভি দেখার জন্য আসছে। তো ও একটু মেয়েটার দিকে সামনে একটু আগায় গেছে। তো ও যখন একটু করে আগায়, মেয়েটা একটু করে পিছায়। আচ্ছা। এইরকম করতে করতে মেয়েটা 10 থেকে 12 ফিট সামনে চলে গেছে সাইডে। যা করছে কি, ওখানে একটা আম গাছ ছিল, আম গাছের ডালপালাগুলো নিচে নেই, এই ডালপালাগুলো সব উপরে। এখন ভাই আপনি হয়তো দেখবেন, আমার বন্ধু আমাকে যা বলল যে ভাই মেয়েটা গাছের কাছে যখন গেল, মেয়েটার করলাম কি, আমি আমার ডান হাতটা দিয়ে মেয়েটার হাতটা টেনে ধরলাম, হাতে ধরলাম। হাতে ধরার পরে আমার মনে হইল যে আইসক্রিমে হাত দিয়ে মুখ দিয়ে ধরলে যেরকম ঠান্ডা লাগে, সেরকম ঠান্ডা লাগলো আমাকে মেয়েটা। আমি চিন্তা করলাম কি রে, আশ্চর্য ব্যাপার, এ তো মানুষের শরীরে তো ঠান্ডা হবে কি করে, এটা আবার কেমন কথা, এটা একদম ভয়ের মধ্যে পড়ে গেল যে এটা তো কোনো সময় হতে পারে না। এবং শুধু তাই না, আরেকটা জিনিস লক্ষ্য করছে যে মেয়েটা কারেন্টের একটু আলো আছে সাইডে, যে আপনারা দেখবেন হয়তো বা ভাই ওই যে মাছ আছে না, বড় মাছের গায়ে আষ্টে, যেটা আমরা বলি আইস বা আষ্টে, ওই মেয়েটার গায়ে ওই রকম আষ্টের মতন। এবং মুখের দিকে চায় দেখছে যে দিনের বেলা যে মুখটা সুন্দর ছিল, কিন্তু আম গাছের গোড়ায় যাওয়ার পরে মুখটা একদম সেই রকম হয়ে গেছে, ভয়ানক অবস্থা। ও তো দেখে একদম বলে যে ভাই আমি একদম হাত পা ঠান্ডা হয়ে গেছে, আমি একদম অবাক হয়ে গেছি যে কি রে, এই আমি কি দেখলাম। তখন ও চিন্তা করার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে দেখতেছে যে মেয়েটা আমরা আগে দেখছি, এখন হয়তো বা নাই। ওই যে নদীর উপরে দেখবেন ভাইয়া, নদীর উপরে দিয়ে আমরা যে বাঁশের সাঁকো আলাদা, কিন্তু আর কিন্তু আলাদা, অর্থাৎ বাঁশ দেওয়া থাকে, এক হাত দিয়ে বাঁশ ধরে, 2 হাত দিয়ে, আর বাঁশের উপর দিয়ে আমরা পার হয়ে যাই, হেঁটে হেঁটে যাই। যে হাত দিয়ে ধরার জন্য একটা রেলিং সিস্টেম আছে, আর আমরা হেঁটে হেঁটে যাই। এখন ওই মেয়েটা ঠিক ওই স্টাইলে গাছে উঠতেছে, একদম হেঁটে হেঁটে যাচ্ছে, সবকিছু ছাড়া। এখন ওই মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছে। এখন এই চিন্তা করতেছে, হাত দিয়ে কিছু ধরতেছে না, কিছু করতেছে না, এই গাছে উঠতেছে কেমন করে, একদম হেঁটে হেঁটে যাচ্ছে, একদম সেই রকম হেঁটে হেঁটে যাচ্ছে, উঠতেছে গাছে। তো এখন গাছে উঠতেছে, এখন নিচে থেকে শুধু অবাকভাবে তাকায় দেখতেছে। এখন চিন্তা করতেছে, আমরা তো গাছে উঠতে গেলে মই ব্যবহার করি, ওখানে সিঁড়ি ব্যবহার করি বা বাঁশ ব্যবহার করি, এরকম করে উঠি, কিন্তু এই সরাসরি কেমন করে উঠতেছে। আচ্ছা। ও শুধু ভাই ওখানে দেখে, ও যেটা বললো যে ওখানে দেখে শুধু অবাক দৃষ্টিতে শুধু তাকাই আছে, মানে ইয়ের মতন হয়, একদম মানে ফ্রিজ হয়ে গেছে, ওই জায়গাটা একদম ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা। এখন চিন্তা করতেছে এ কি করে সম্ভব, এটা তো কখনো সম্ভব হতে পারে না, এভাবে মানুষ কিভাবে গাছে উঠবে। ওখানে দাঁড়ায় আছে। তখন ওর চাচাতো ভাই যায় বলতেছে, কি ভাই আপনি এখানে এভাবে দাঁড়ায় আছেন? ও কোনো কথা বলতেছে না। তা গা ধরে ঝাঁকি দেওয়ার পরে ও বলতেছে যে ভাই কি হয়েছে ভাই, আপনি এখানে দাঁড়ায় কেন? বল আমি এখানে দাঁড়ায়, আমি তো চেয়ারে বসেছিলাম ভাই, এখানে কেমন করে আসলাম আমি? বল ঠিক আছে আপনি তাহলে চেয়ারে বসেন, এখানে আসছেন কেমন করে? তখন ও যায় চেয়ারে বসে। বসার পরে কিছুক্ষণ পর দেখে, এখন দেখার পরে ও এখন চিন্তা করতেছে যে আমি কি দেখলাম,
মানে টিভি দেখা বাদ দিয়ে ও শুধু চিন্তা করতেছে আমি এটা কি দেখলাম। আচ্ছা আচ্ছা। মানে এর মাথার মধ্যে শুধু এইটাই কাজ করতেছে যে এটা কি করে সম্ভব হতে পারে। তো কিছুক্ষণ পরে ওইখান থেকে ও উঠছে, ওঠার পরে বাসায় আসছে। বাসায় আসার পরে আগে আমরা দেখছি ভাই বাড়িতে ঘর আলাদা ছিল, আর এটা আমরা খাঙ্গা ঘর বলি। জি। মেহমান আসলে বা বাইরের ঘরে তারা রেস্ট ওখানে- করার জন্য জি, বাইরের ঘর, খাঙ্গা ঘর আপনি হয়তো অবশ্যই জি। জানেন হয়তো বা। জি। তো ওই খাঙ্গা ঘরে ও যা বসছে, ওইখানে আবার বিদ্যুতের লাইনে তার নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ওই হারকিন আছে না, হারকিন ছিল, হারকিনটা একটু কমায় দেওয়া ছিল, ওই হারকিনটা একটু বাড়ায় দিছে। আচ্ছা। তো বাড়ায় দিয়ে দেখে যে সাইডে ওর কে জানি শুয়ে আছে। তো সাইডে শুয়ে আছে, ও এখন চিন্তা করছে যে হয়তো বা কোনো চাচাতো বন্টন বা কেউ শুয়ে আছে। আচ্ছা। ও পিছনের দিকে ওই যে পায়জামায় দেখে বুঝতে পারছে যে মেয়ে মানুষ হবে, কেউ শুয়ে আছে, আমার চাচাতো বোন বা কেউ। তো ও এখন বলতেছে যে কে শুয়ে আছো এখানে, আমার বেডে তুমি শুয়েছো কেন, এখান থেকে তুমি একটু উঠে যাও, আমি এখানে শোবো। তো কিছু বলে না, নড়াচড়া করে না, চুপচাপ করে থাকে, আচ্ছা, ওখানে আচ্ছা। শুয়ে থাকে। তো এ এখন বলতেছে এ কি ব্যাপার, তুমি ওঠো না কেন, আমি কিন্তু- শোবো না। কিন্তু ওনার দিক থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না না, এখন পর্যন্ত। ওখান থেকে কোনো উত্তর পাওয়া যাইতেছে না। আচ্ছা আচ্ছা। উনি শুয়ে আছে অন্য মুখ হয়ে, কিন্তু ওই যে গায়ের মধ্যে একটু রন্না একটু যখন ধরতে যাবে, তো চিন্তা করছে যে চুলটা ধরার আগে আমি একটু চুলটা হাতের মধ্যে পেঁচাই নেই, ভালো করে পেঁচায় ধরবো, তাহলে যাইতে পারবে না। জি। কারণ এদেরকে ধরতে পারলে তাহলে কোনো কাজে লাগবে। ও শুনছে যে বশবর্তী হলে পর ওদের নাকি কথা শুনে, সব কিছু যে করে তার কথাবার্তা শুনে, ওর চিন্তাধারা এইটা। জি। এখন ও যখন চুল পেঁচায় ধরতে যাবে তখন মেয়েটা উইটে বসছে এবং ওর সামনে দাঁড়াইছে। যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে চুল ধরা তো দূরের কথা, ও যখন ওর মুখের অভয় আকৃতি দেখছে, আচ্ছা দেখার পরে পরে সাথে সাথে ওখানে উপর হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটিতে। আচ্ছা আচ্ছা। এবং পড়ে যাওয়ার পরে কি হয়েছে ও আর কিছু বলতে পারে না। তা তখন ওর মা ঘরের মধ্যে আসছে, আসে ডাকতেছে, বাবা বাবা কই তুমি উঠবো না, রাত্রে তো ভাত খাওয়া অনেক রাত হয়ে গেছে, ওটা তুমি ভাত খাও। এসে দেখে যে ও মাঝেতে ঘরের মেঝেতে পড়ে আছে খাঙ্গা ঘরে। আচ্ছা। তো এখন ওর মা দেখে পড়ে আছে, তখন চিল্লাচিল্লি, বাড়ির লোকজন সবাই আসছে, কি ব্যাপার কি হয়েছে। তখন ওর মাথায় পানি টেনি ঢালাঢালি করছে, এটা কইরা হুশ হয়েছে, হয়ে বলছে বাবা কি হয়েছে, কিন্তু ও কোনো কথা বলে না, ও তখনও সেন্সলেসের মতন। আচ্ছা। তো পরে রাত চলে গেছে, সকালবেলা উঠছে, ওঠার পরে ওইখানকার ফকির বলেন বা কবিরাজ ভালো চায় ওঝা একজনকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলছে যে আমার ছেলে কালকে রাত্রে এই ঘটনা হয়েছে, ও তো কথাবার্তা কিছু বলে না, বোকার মতন হয়ে গেছে, অবাক মানে একদম বাক বিহীন হয়ে গেছে, কথাবার্তা বলতে পারে না, আসুন তো একটু। তো ওঝা আসছে, আসার পর একটু ঝাড়ফুঁকটুক করছে, করার পরে দোয়াতাব যে কিছু গালায় দিছে, দেওয়ার পরে একটু কথাবার্তা বলছে, তখন বলছে বাবা তোমার সাথে কি ঘটনা হয়েছে, তুমি একটু এটা আমাকে বলো। আচ্ছা। তখন ওর ঘটনাগুলো সব খুলে ফকির বা ওজাকে বলে, বলার পরে সরিষার তেল দিয়ে ওর কানে তেল ধরছে। আচ্ছা। তেল ধরার পরে এখন ও বলতেছে ওর ঘটনা, আমি পড়ি, আমি এর সাথে অনেকদিন যাবৎ থাকি, আচ্ছা আচ্ছা। এ আমাকে দেখতে পারে না, কিন্তু আমি এর সঙ্গে সবসময় থাকি, আচ্ছা। এর খাঁকা করে, কিন্তু এ আমাকে দেখতে পারে না, আমি একে সবসময় নজরে রাখি। কিন্তু সেই দিন এর সাথে আমি দেখা করছি আমপাড়ার ওইখানে, এবং টিভি দেখার সময় যেখানে আগে যেতেছিল ওইখানে, এবং বিছানায়, এর সবই ঠিক ছিল, কিন্তু সে রাত্রে ও আমার সাথে একটা খারাপ মন্তব্য করছিল, আচ্ছা। ও আমার চুল পেঁচায় ধরতে চাইছিল, আমি তো ওর সঙ্গে আছি। আচ্ছা, মানে এই কথাটা, মানে এখানে একটা রহস্যময় কথা, দেখেন উনি যে ওনার চুলের মুঠিটা ধরবেন, এটা কিন্তু উনি মনে মনে ভেবেছেন, মনে মনে ভেবেছেন, কিন্তু সে কিভাবে শুনতে পারলো? আচ্ছা জিন জি। বা পরি এরা কিন্তু মানুষে কি করবে, কোথায় যাবে, কি করবে, অদৃশ্য বিষয়ে কিছু কিছু কথা কিন্তু এরা কিন্তু বলতে পারে। হ্যাঁ। এরা কিন্তু মনের খবর জানে। জি। যদি নাই জানতো, দেখবেন যে শুধু জেন দেখবে বা পরি দেখবে, আমি কথা বলতেছি ওর সঙ্গে, ও কথা বলতেছে আমার সঙ্গে,
আপনি শুধু দেখতেছেন আমি মুখ নাড়তেছি, কথা বলতেছি, কিন্তু কার সাথে কথা বলতেছি তার কথা আপনি শুনতে পারবেন না, শুধু আমার কথাই শুনতে পারবেন, তাকে দেখা যাবে না। কিন্তু যার সঙ্গে দেখা দেবে ওকে খালি সেই খালি শুধু দেখতে পারবে। জি কিন্তু এর যে মন্তব্য করছে, এই যে চুল পেঁচায় ধরবে, এটা বুঝতে পারছে যে আমার সাথে কিছু একটা ঘটনা ঘটাবে। এই জন্য একে আমি ওখানে আমার অভয় যে চেহারাটা এটা আমি ওকে দেখাইছি, জি। এই জন্য ও অজ্ঞান হয়ে গেছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ভালোবাসি। দেখতে খুবই সুন্দর, হ্যান্ডসাম, আপনার মতন ফর্সা, এরকম খুব সুন্দর দেখতে। তো এখন ফকির বলতেছেন না, মানুষের সাথে কোনোদিন জেন বা পরিজাতির বিয়ে বা কোনো সম্পর্ক হইতে পারে না, এটা হবে না, এটা মেনে নেওয়া যায় না। বলতেছে না আমি তাহলে ওকে ছেড়বো না, ওর সঙ্গে আমি থাকবো, আপনি যাই কিছু করেন না কেন। তখন করে কি ভাই, হয়তো বা যাদের ভূত ধরে ধরে আপনি দেখবেন ওদেরকে ওই যে সেওয়ার মধ্যে কঞ্চে দিয়ে মারে, তারপরে ডাং দেয় ছায়ার মধ্যে, একটু তেল পড়া ছিটে দিলে দেখবেন যে চিল্লি করে, ঝাঁটা দিয়ে, হ্যাঁ ঝাঁটা দিয়ে বারুন দিয়ে ইয়ে করে, আপনি দেখবেন চিল্লি করে, এটা কিন্তু করে। তো ফকির ওইটা করার পরে বলতেছে ঠিক আছে আমি যাব, আমাকে একটা স্থান দিতে হবে। কোথায়? যে ওখানে একটা পাথর আছে, যে পাথরের মধ্যে বিশাল বড় একটা বট গাছ আছে, যে বট গাছে আমি ওখানে থাকবো, ওখানে থাকার ব্যবস্থা করে দেবে। তো ঠিক আছে, থাকার ব্যবস্থা করে দেওয়া লাগবে কেন, তুমি ওখানে যাও। তো বলতেছে ঠিক আছে, তুমি যখন যাওয়ার আগে আমার একটা সত্য আছে। ফকির বলতেছে তুমি যে চলে যাবা, আচ্ছা, তার একটা প্রমাণ তোমাকে দেখাইতে হবে। তো বলতেছে এই ফকির বল, তুই আমার কাছে কি প্রমাণ দেখতে চাস আমি যে যাব? বলতেছে যে আমরা যে আগুনেতে বসে আছি, এই আগুনের মধ্যে একটা বিশাল বড় একটা আমের গাছ আছে, তুই যাওয়ার সময় ওই আমের গাছের যে একটা ডাল আছে, উপরের ডাল, তুই যখন যাবি ওই ডালটা ভেঙে মাটিতে ফেলাই দিবি। আচ্ছা আচ্ছা, ফেলাই দিয়ে তুই যখন চলে যাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে তুই চলে গেছিস, এটা তোর প্রমাণ। তখন করে কি, ফকিরের কথা মতো ও যখন চলে যায়, যাওয়ার সময় ওই ডালটা ভেঙে তখন চলে যায়। আর যাকে জেন বা ভূতে যাকে ধরে, আমরা ভূত বলি, আসলে ভূত বলতে কিছু নেই এখানে, শুধু জেন আর পরি এটাই শুধু হয়। তা আসলে খারাপ যেগুলো এগুলো আর কি আসলে আমরা ভূত বলি, খারাপ কিছু আছে ওদের মধ্যে ভালো কিছু আছে। তো ডালটা ভেঙে দিয়ে চলে যায়, যাওয়ার পরে যাকে ধরছিল সে ওখানে আসলে অজ্ঞান হয়ে পড়ে যায়। আচ্ছা আচ্ছা, অজ্ঞান হয়ে পড়ে যায়, তারপরে ভালোভাবে জীবনযাপন করে, বাচ্চা বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা হয়। তারাতুল ভাই এখানেই আর কি আমার বন্ধুর কাছ থেকে আমার এই ভূতের গল্প, ভৌতিক বিষয়ের গল্প আমার এখানেই ছিল। তো বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ, আপনার ঘটনা বলার ধরন, এক্সপ্রেশন চমৎকার, এবং অতিথিরাও অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছেন, যে আপনার প্রশংসা করছেন, অনেক ভালো লেগেছে। মেন কথা হচ্ছে ঘটনাটা ইউনিক ছিল এবং চমৎকারভাবে উনি উপস্থাপন করেছেন। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার এত দূর থেকে এসেছেন, এবং আসলে আপনার সাথে ঘটে যাওয়া এর আগের বিষয়টির জন্য আমরা আবারও সরি আপনার কাছে। তো যাই হোক, আমরা আবারও সুযোগ হলে আপনার থেকে ঘটনা শুনবো। তো এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। তার আগে আমি আমাদের অতিথিদের জন্য যারা কমেন্ট করছেন, যে ঘটনাগুলো শুনছেন যারা, তারা কমেন্ট করছেন, সেই কথাগুলো পড়ে ফেলতে চাই। লিখেছিলেন আমাদেরকে আহমেদ শিহাব, উনি গণ উন্নয়ন কেন্দ্র নসরতপুর থেকে শুনছেন, 3 জন মিলে শুনছেন ওনারা। এরপর শফিক ইসলাম লিখেছেন অনেক ভালো, আচ্ছা অনেক ভালো লাগছে। অনেক ভয়ঙ্কর ঘটনা লিখেছেন আলামিন মমিন ইসলাম ছিলেন, উনি সালাম জানিয়েছিলেন। লিখেছিলেন আমাদেরকে বৃষ্টি আক্তার, উনি লিখেছেন কেমন আছেন, অনেক ভালো আছি, আশা করি আপনারাও অনেক ভালো আছেন। জাহিদুল ইসলাম বরকত ভাই ছিলেন আমাদের সাথে, উনি লিখেছিলেন আসসালামু আলাইকুম রাতুল ভাই, ডিউটির মাঝেই যুক্ত হয়ে গেলাম ভোরবেলায়, আজকের ঘটনাগুলি বেশ ভালো লাগছে। এরপর উনি একটা ভালোবাসার ইমোজি আমাদেরকে পাঠিয়েছেন। বরকত ভাই অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে সিএম শান্ত, এরপর দেখতে পাচ্ছি তিরাস হাসান লিখেছিলেন, আচ্ছা লিখেছেন আমি এবং শামীম নাকাইহাট থেকে শুনছি, আমাদের জন্য দোয়া করবেন। লিখেছিলেন আমাদেরকে মানিক ভাই মেঘ টুমুরের বিল থেকে, আচ্ছা আচ্ছা ওকে ফাইন, অনেকদিন পর উনি যুক্ত হয়েছেন এমনটি জানিয়েছেন। আপন লিখেছেন, আচ্ছা আমার কণ্ঠের প্রশংসা করেছেন, ধন্যবাদ। ফজলে রাব্বি ছিলেন, অনেকদিন পর যুক্ত হয়েছেন, উনি নয়াগাঁও মুন্সিগঞ্জ জেলা থেকে। জান্নাত বাপ্পি ছিলেন, উনি লিখেছিলেন নরসিংদী থেকে আমাদের সাথে। আরও আছেন মিশন আকন্দ, উনি ছিলেন আমাদের সাথে। এমডি মকফোর অ্যাকাউন্ট থেকে যুক্ত হয়েছেন মেরাজ, উনি লিখেছিলেন আমি ভূতমারা বাজার থেকে যুক্ত হয়েছি। ফারিয়াস আহমেদ রিজভি ছিলেন,
উনি সাউন্ড বাড়াতে বলেছিলেন, আশা করি এখন সবকিছু ঠিকঠাক আছে। এমডি আহসান হাবিব ছিলেন আমাদের সাথে, সাথে আছি, অনেক অনেক ধন্যবাদ আহসান যুক্ত হওয়ার জন্য। আন্নুর ছিলেন আমাদের সাথে সুন্দরজাহান মোড় থেকে। এমডি হামিদুল ইসলাম লিখেছেন ভাইয়ের শেষ পর্যন্ত সাথে আছি। লিখেছিলেন আমাদেরকে আবারও মিরাজ হোসেন, উনি লিখেছেন পাকার মাথা রামচন্দ্রপুর থেকে। আরিফুল ইসলাম ভাই লিখেছিলেন যে অতিথির বলার ধরন অনেক সুন্দর, ওনার নাম জানতে চেয়েছেন। ওনার নাম হচ্ছে বাবু, আসলে আমি সংক্ষিপ্ত নামটা এই মুহূর্তে মনে রাখতে পেরেছি। লিখেছিলেন আমাদেরকে শফিউল ইসলাম, কেমন আছেন? আচ্ছা, আরিফুল ইসলাম ভাই গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, ওনার পরিচয় জানতে চেয়েছিলাম, আমি অনুষ্ঠান শেষে আপনার সাথে কথা বলবো এখন। লিখেছিলেন জিহাদি হাসান, সবার গল্প আচ্ছা শোনাতে চান, কিন্তু আপনি তো একদিনও আচ্ছা আপনার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলতে পারেন। আসলে আমি এত মানুষের ঘটনা শুনি, আমার সাথে সেই ছোটবেলায় একটা ঘটনাই জাস্ট ঘটেছিল, আমি অলমোস্ট এ পর্যন্ত 3 থেকে 4 বার শেয়ার করেছি। আবার আমি যদি একই ঘটনা বারবার আপনাদের সাথে শেয়ার করি তখন আবার বলবেন যে রাতুল ভাই শুধু নিজের ঘটনায় শেয়ার করে। এই জায়গা থেকে আমি আসলে স্কিপ করে যাই। তো যাই হোক, দেখতে পাচ্ছি আরও অনেকেই ছিলেন। 3 জন একসঙ্গে মিলে শুনছেন। হামিদুল ইসলাম উনি লিখেছিলেন আমার বাড়ি গাইবান্ধার বাহাদুরপুরে। আচ্ছা, বাকি 2 জনের নাম লিখেছেন, তাদের নাম হলো আব্দুর রহমান এবং মাফি, সেই সাথে আতিফ যুক্ত হয়েছেন। সোহেল বাপ্পি লিখেছিলেন আমাদেরকে, আরও লিখেছেন সাদাফাল মোতাসিম সামি, যুক্ত হয়ে গেলাম বরাবরের মতো, ইলেকট্রিসিটি না থাকায় দেরিতে যুক্ত হলাম। এরপর দেখতে পাচ্ছি আবারও ছিলেন মাহিয়ান। মিহাদ লিখেছেন আমরা 5 জন বসে শুনছি, প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে। মিহাদ 5 জনের জন্য অনেক অনেক শুভকামনা, এবং 5 জন কে কে শুনছেন অবশ্যই তাদের নামগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। মাহাদি হাসান সোহেল ছিলেন, উনি জয়পুরহাট থেকে শুনছেন। জয়পুরহাট জেলাটা অনেক সুন্দর। অবশ্যই জয়পুরহাটের যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা বা ভৌতিক ঘটনা থেকে থাকে আপনি কিন্তু শেয়ার করতে পারেন আমাদের সাথে। আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে bhoootSARABEL@gmail.com, অর্থাৎ ভূত.সারাবেলা@gmail.com। এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা যারা গাইবান্ধার বাইরে থেকে শুনছেন, রেডিও সারাবেলায় আসা আপনাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসটিতে আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমি আমাদের মেইল অ্যাড্রেসটি পিন কমেন্ট করে দিয়েছি, আপনারা চাইলে লাইভের কমেন্ট বক্সে খুঁজতে পারেন, আমাদের মেইল অ্যাড্রেসটি পেয়ে যাবেন। সেখানে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। শেখ মাহাদি হাসান সোহেল লিখেছিলেন, আচ্ছা ওকে ফাইন। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন মিশকাতুল হাসান ভাই, ইমেল পড়া শুরু করেছেন। আচ্ছা, ইমেল এখন পর্যন্ত পড়া হয়নি। অতিথিদের কাছ থেকে আমরা চমৎকার চমৎকার কিছু ঘটনা শুনছি। আজকে সুযোগ হলে ইমেলটা একটু দেরিতে শুরু করব। দেখতে পাচ্ছি আরও অনেকেই যুক্ত হচ্ছেন। আসলে এই মুহূর্তে আমি খুব বেশি কথা বাড়াতে চাই না, চলে যাব আমাদের স্টুডিওতে। আরেকজন অতিথি আছেন, ইয়াকুব ভাই, রাইট? আইয়ুব ভাই, সরি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আমি আছি অনেক ভালো। আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে? আপনার তো প্রথমবার আসা হচ্ছে ভূতবেলায়। হ্যাঁ, এইবার আমার প্রথম আসা। জি, প্রথম আসা। ঠিক আছে, আমরা আপনার পুরো নাম শুনবো, ঠিকানা শুনবো, তারপর আমরা ঘটনায় চলে যাব। জি, আমার নাম মোহাম্মদ আইয়ুব, আমার বাসা গাইবান্ধা সদর উপজেলার বাইদেখালী ইউনিয়নের চুনাইন্দি গ্রামে। জি, আমি যে ঘটনাটা বলবো এটা আমার নিজের সাথে, আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটি গল্প। আচ্ছা, ঘটনাটা 2012 সালের শেষের দিকে, 2012 সালের সেপ্টেম্বর অক্টোবরের মাসের দিকে। ওই সময় আমার পাশের গ্রামে আর কি, আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে আমার নানার বাসা। আচ্ছা, ওইখানে আমাদের ফ্যামিলিকে দাওয়াত ইনভাইট করা হয়, তাই আমরা আর কি পাশের গ্রাম তো, তাই একটু আমরা দেরি করি আর কি যাই, যার কারণে আমাদের একটু রাত হয়। রাত হতে খাওয়া দাওয়া করে আসতে একটু দেরি হয়, তবু আমাদের আসতে দেয় না, যেহেতু আমাদের আমাদের গ্রাম দুটো আর কি একটা নদীর মাধ্যমে ভাগ হয়ে আছে। নদীটা একটু খারাপ ছিল, সেই জন্য আমাদেরকে আসতে দিতে চায়নি। তারপরও আমাদের জোর করি আমরা আসছি, কারণ আমাদের বাড়িতে কাজ ছিল অনেক। তা আমি এবং আমার বোন, আমার বাবা এবং আমার মা, 4 জন। আমি তখন অনেক ছোট ছিলাম, যেহেতু 2012 সাল, তখন আমি অনেক ছোট ছিলাম। তারপর আমার ঘটনাটাই আর কি মনে আছে, এবং আমি আমার বোন আমার কাছ থেকে ঘটনাটাও ভালো করে শুনছি আসার সময়। আচ্ছা, তারপর আমরা যখন নদীর রাস্তা দিয়ে আসতেছি, তখন আমরা নদীর রাস্তা কিনারা দিয়ে, নদীর পাড় দিয়ে যাচ্ছি।
আমাদের পাত দিয়ে গেলেই এক সময় একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা বাড়িতে যাইতে পারবো। এই সময় আমরা পার দিয়ে হাঁটতে থাকছি, কিন্তু এক সময় যা দেখি আমাদের নদীর কাছে নাই, আমাদের পাশের একটা বিল ছিল, যে বিলটা খুবই খারাপ ছিল। ওই বিলের পাশেই একটা মন্দির ছিল, যে মন্দিরে মানুষ দিনের বেলা যাইতেও ভয় করত। ওই মন্দিরটা অনেক আগের, ব্রিটিশ আমলের, যার কারণে ওইখানে মানুষ দিনের বেলা যেতেও ভয় পারত। তা আমরা যাতেই হুট করে দেখি ওই বিলের কাছে গেছি। এখন আমরা মনে করছি নদী আছে, এখন আমাদের ওই পাশে মনে হলো আমাদের বাড়ি, এই জন্য আমরা নামতেছি। নামার এক মুহূর্তে যাইতে যাইতে দেখি শুধু পানি, অনেক পানি। নদীর তো কম পানি, কিন্তু এই রকম অনেক পানি। এই কারণে আমরা ভাবলাম যে না, এটা নদী না। ওই বিলের পাশে আবার ফির একটা ছোট মানে ঘর ছিল আর কি, যে মাছ চাষ করে। ওই মাছ চাষ করার জন্য একজন লোক থাকে। ওই লোক আমার আবার বাবাকে চিনত। তো আমি যখন, আমার বাবা তখন ওই ডেরাটা আর কি, গ্রাম্য ভাষায় যেটাকে ডেরা বলে, ওইখানে গেল। চায়া তার সাথে কথা বললো যে বাবা, আমরা তো রাস্তা ভুলে গেছি, এখন কি করব। তখন ওই লোক যে বললো তোমরা ঘুরে ছিল ম্যাচের কাছে ছোট একটু লাইট, ওই লাইট দিয়ে পরে আমাদেরকে এই নদীর কিনারায়, আমাদের যে বাইরে বাসার সামনের আর কি নদীর পাড়ে নিয়ে রাখে দেয়। তারপর আমরা নদীটা পার হয়ে আমাদের বাসায় যাই। এই ছিল আমার ঘটনা, এটা আমার একদম রিয়েল ঘটনা। আচ্ছা আচ্ছা, তো আয়ুব ভাই অনেক অনেক ধন্যবাদ। যদিও ঘটনাটা বেশ ছোট, কিন্তু তারপরও আশা করি আপনাদেরকে ভয় জাগাতে পেরেছে। তো আয়ুব ভাই, যেহেতু ঘটনাটা সংক্ষিপ্ত বেশ, আমি আসলে জানতে চাই মানে আপনার নিজের লাইফে ঘটা কোনো ঘটনা আছে কিনা? জি আছে। আচ্ছা, আমরা চাইলে কিন্তু সেটা শুনতে পারি। জি, আমি ছোটতে খুব মানে রাত করে বেড়াতাম আর কি, একটু আমার বদ অভ্যাস ছিল আর কি রাত করে বেড়ানো এটা। তা এক সময়, সেই সময় খেলা ছিল বাংলাদেশ এবং কোন একটা দলের খেলা ছিল, আমার সঠিক মনে নেই। ক্রিকেট খেলা ছিল আর কি। তা এক সময় আমি খেলা দেখতেছিলাম, দেখতে দেখতে অনেক রাত হয়েছে, কিন্তু আমার ওইটা খেয়াল ছিল না। খেলা দেখতে গেলে ওই খেয়ালটা ছিল না, সময়ের দিকটা খেয়াল ছিল না যে কয়টা বাজে, যের কারণে অনেক রাত হয়ে যায়। তা এখন আমি যখন ছোট, তো এখন একটু ভয় পাইতেছি যে যাবো কিভাবে, আমাদের বাসা একটু দূরে ছিল। তা এখন খুব ভয় লাগতেছিল। তারপরও আসলাম। আসার সময় এই রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তা অনেক অন্ধকার ছিল। ওই সময় একটা সাদা বিড়াল আমার পিছে আসতেছে। আমি ভয় পেয়ে গেছি যে সাদা বিড়াল, আবার অনেক ভয় পেলাম। ভয় পাওয়ার এক সময় আমি একটা দৌড় দিলাম, এক দৌড়ে আমার বাসায় গেলাম। বাসায় যেয়ে মানে আমি আর মাকে বললাম, মাকে বলার পর আমি ঘুম দিলাম। ঘুম দেওয়ার পর সকালবেলা উঠে দেখি আমার গায়ে প্রচণ্ড জ্বর। তখন গ্রামের সবাই এটা জানাজানি হলো যে এইরকম রাতে ভয় পাইছে। পরে গ্রামের লোক বলতেছে যে নোয়া পড়া, এই যেগুলো আর কি আছে, এইগুলো মেনটেন করে আমাকে খেতে বললো আর কি, এবং ঝাড়ফুঁক দিতে বললো। তারপর ঝাড়ফুঁক দিলাম। ইনশাআল্লাহ আমার 2-3 দিনের মধ্যে এই জ্বরটা ভালো হয়ে যায় এবং আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আচ্ছা আচ্ছা, এটা ছিল আপনার লাইফ ঘটনা। তো প্রিয় লিসনার, যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আমরা পরপর 2টি ঘটনা শুনলাম আয়ুব ভাইয়ের কাছ থেকে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আমরা লাইভ করছি রেডিও সারাবেলার ফেসবুক পেজ থেকে। এর পাশাপাশি আপনারা আমাদেরকে বরাবরের মতোই শুনতে পান রেডিও সারাবেলার ফ্রিকোয়েন্সি 98.8 FM এ। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই আপনাদের কথাবার্তাগুলো লিখছিলেন। যেমন আমাদের সাথে ছিলেন মিহাদ, লিখেছিলেন আমাদেরকে এমটি হামিম, উনি লিখেছেন কেমন আছেন, অনেক ভালো আছি। এরপর দেখতে পাচ্ছি লিখেছেন যে রাতুল ভাই, নাহিদ ভাইয়ের কালো জাদুর ঘটনাটা শুনতে চাই। প্রথম অতিথির ঘটনা আবারও শুনতে চেয়েছেন এমডি হৃদয়। অবশ্যই এমডি আহসান হাবিব লিখেছেন সুন্দর হচ্ছে ভাইয়া, চালিয়ে যান। আহসান, অনেক অনেক ধন্যবাদ। কোথা থেকে শুনছেন অবশ্যই জানাবেন। দীর্ঘদিন পর আমি আসলে সম্রাট সাগরকে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। সম্রাট সাগর, উনি সম্ভবত সৌদি আরবে থাকেন। লিখেছেন গল্পগুলো ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইমেল পাঠাতে চাই, এমটি হামিম লিখেছেন। আপনি আমাদের কমেন্ট বক্সটা একটু কাইন্ডলি চেক করেন, সেখানে
পিন কমেন্ট করে দেওয়া আছে আমাদের মেইল অ্যাড্রেসটি, সেই মেইল অ্যাড্রেসে আপনার সাথে ঘটে যাওয়া আপনার জীবনের ভৌতিক অভিজ্ঞতাটি শেয়ার করতে পারেন। লিখেছিলেন আমাদেরকে রোহান ইসলাম। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বারে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 01713484465, অথবা আপনারা চাইলে স্ক্রিনে দেখতে পারেন, আমরা মাঝে মধ্যে হাইলাইট করে দেবো আমাদের ফোন নম্বরটি। লিখেছেন, আসলেই আমি বলার সময় দেখা যায় যে অনেক কথা বলি না, মানে অনেক দ্রুত বলে ফেলি। লিখেছিলেন আমাদেরকে মাহিনুর ইসলাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। উনি লিখেছিলেন যে শুনছি জিরানি মাধবপুর পানিশাইল কাশিমপুর কারাগার ঢাকা থেকে। মাহিনুর ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে। মারুফ অনেক দূর থেকে শুনছে আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে শুভকামনা মারুফের জন্য। লিখেছিলেন আমাদেরকে রোহান ইসলাম, আবারও লিখেছিলেন সাইদ মিয়া, অনেক ভালো হচ্ছে দেখতে পাচ্ছি। সোয়াইব লিখেছিলেন আমাদেরকে, মোহাম্মদ সোয়াইব, উনি শেষ সময়ে এসে যুক্ত হয়েছেন। শেষ সময় না, আমরা এখনও অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে আছি। উনি লিখেছেন পূর্বপাড়া থেকে। আচ্ছা, এমডি মেহেদি লিখেছিলেন যে এগুলো শোনার পর ভয়ের চেয়ে হাসি বেশি পায়। অনেক অনেক ধন্যবাদ, আপনার রাতের বিনোদনটা হয়ে গেল। যেটা আপনার ভালো লাগে না তো সেটা আপনি স্কিপ করতে পারেন, এখানে তো আসলে। লিখেছিলেন আমাদেরকে দেবাদৃত সাহা ঋষভ, উনি লিখেছেন ভাইয়া আমি ডেভিড কোম্পানি পাড়া থেকে শুনছি। অনেক অনেক ধন্যবাদ ভাই যুক্ত হবার জন্য। আয়ুব খান লিখেছিলেন যে ভালো লাগছে রাতুল ভাই, চালিয়ে যান, শেষ পর্যন্ত সাথে আছি। আমার মা ভূতবেলার নিয়মিত শ্রোতা, শুনছি আমি, আমার মা এবং আমার ছোট বোন সহ। আন্টিকে সালাম রইল, এবং কোথা থেকে শুনছেন অবশ্যই জানাবেন। লিখেছিলেন আমাদেরকে শেষে দেখতে পাচ্ছি এসকে সাগর, লিখেছিলেন আমাদেরকে দেবাদৃত সাহা ঋষভ, উনি লিখেছেন ভাইয়া আপনার জানা কোনো ঘটনা থাকলে বলেন। আমি আসলে মেইনলি আপনাদের ঘটনাগুলো উপস্থাপন করি, আপনারা যদি লিখে পাঠান সেই ঘটনাগুলো আমি সেই ইমেলগুলো পড়ে শোনাই। এবং আমার লাইফে খুব ছোট্ট একটা ঘটনা ছিল, কোনো এক এপিসোডে যদি সুযোগ হয় আমি আপনাদেরকে শোনাবো। লিখেছিলেন আমাদেরকে আহসান হাবিব, উনি লিখেছেন এসকে সিনের পাশ থেকে শুনছি। এসকে সাগর, উনি চিলমারি থেকে যুক্ত হয়েছেন। চিলমারি থেকে অনেকদিন পর যুক্ত হয়েছেন এসকে সাগর, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। সুরাইয়া জান্নাত পড়ি ছিলেন আমাদের সাথে আল আমিন লিখেছিলেন আমাদেরকে এস এম সুফিয়ান মুরাদ, শুনছি অনেকদিন পর। যারা যারাই যুক্ত হয়েছিলেন, যুক্ত হচ্ছেন, তাদের প্রত্যেককে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা রইল। তো যাই হোক প্রিয় লিসেনার, এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াতে চাই না, চলে যাব আমাদের স্টুডিওর প্রথম অতিথি সাকিব ভাইয়ের কাছে, শুনবো আরেকটি ঘটনা তার থেকে। ভাইয়া। জি ভাইয়া, ধন্যবাদ। এখন আমি দ্বিতীয় যে ঘটনাটি বলতে যাচ্ছি, এটি আমার দাদু, যিনি একজন হচ্ছে রেলওয়ে স্টেশন মাস্টারের কাজ করতেন। উনি এবং ওনার যে সহকর্মীরা ছিল ওনাদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনাটা একটু লং, কিন্তু প্রতিটা পদে পদেই অনেক ভয়ানক কিছু ঘটনা ঘটে তাদের সাথে, এবং শেষ পর্যন্ত একজনকে পাও হারাতে হয়েছিল এই ঘটনায়। আচ্ছা, বাস্তবে পা হারাতে হয়েছিল। তো এই ঘটনাটি এখন শেয়ার করবো আর কি। তো এটা ছিল লালমনিরহাটের একটা পুরাতন স্টেশন। এটা অনেক আগের, অনেক পুরাতন একটা স্টেশন ছিল, যেখানে আগে একজন করে লোক নিয়োগ দেওয়া হতো, ওখানে একজন করে লোক থাকতো। কিন্তু এই জায়গাটা অনেক ভয়ানক ছিল, এটা সবাই গ্রামবাসী থেকে শুরু করে আপনার সবাই জানতো যে এই জায়গাটা একটা মানে আসনি জায়গা, এরকম জানতো। আগে যে একজন করে কর্মকর্তা থাকতো, ওনারা বিভিন্ন দেখা যায় যে 1 মাস বা 2 মাস কাজ করে তারা থাকতো না। তো এরপর ওখানে 3 জন লোক নিয়োগ দেওয়া হয়, যেহেতু একজন লোক ওখানে পারতেছে না, একটা ভয়ঙ্কর জায়গা, 3 জন লোক নিয়োগ দেওয়া হয়। তো এই 3 জন লোকের ভিতর আমার ওই দাদু ছিল একজন। ওনার কাছে আমার মূলত ঘটনাটা শোনা, ওনার নিজের লাইফেই ঘটে যাওয়া। ওরা যে 3 জন ছিল, 3 জনের সাথেই ভৌতিকভাবে ঘটনাগুলো ঘটে। তো প্রথমে যে যখন তারা প্রথম দিন ডিউটি করবে, 3 জন ছিল, তো তারা খুবই উৎফুল্লভাবে, যে আগে তো একজন ছিল, একটা ভয়ের ব্যাপার ছিল, আমরা 3 জন আছি। তো তারা 3 জনের ভিতর 2 জন প্রথম দিন প্রায় 11টা বা 11:15 এরকম হবে গেল। তো বলে রাখি যে স্টেশনটা যে একটা বাঁক ছিল,
মানে বাঁকা ছিল, একটা গলির মতো বাঁকা স্টেশন ছিল। পাশে একটা বন, এ পাশে ছিল হচ্ছে আপনার একটা গ্রাম ছিল, ছোট একটা গ্রাম ছিল। হুম তো তারা দুজন মানে হাঁটতে যাচ্ছে, তো এরই মাঝে ট্রেনের সাইরেন শুনতে পায়, ট্রেন আসতেছে এরকম সাইরেন শুনতে পায়। তো তারা টর্চ লাইট জ্বালায়, সেখানে দেখতেছে 4 জন লোক মানে গল্প করতে করতে আসতেছে। মানে এতটা গল্পে তারা মগ্ন ছিল যে তারা ট্রেনের যে হুইসেল যে শুনবে সেটাও শুনতেছে না। এরা দুজনে বাঁশি বাজাচ্ছে, সরে যেতে বলতেছে, তারা শুনতেছে না। তারা অনেক দূর পর্যন্ত দৌড়ে গেল দুজনে। দৌড়ে যাওয়ার পরও তারা লোক 4 জনকে তারা ইয়া করতে পারলো না। পরে এক সময় দেখা গেল যে ট্রেন তাদের উপর দিয়ে চলে গেল। তো তারা দুজন তো অনেক ভয় পড়ে গেল যে আমাদের চোখের সামনে 4 জন লোক এভাবে চলে গেল। তখন তারা ওখানে দাঁড়িয়েছিল। আচ্ছা দাঁড়িয়ে থাকার পর যখন ট্রেনটা চলে গেল, ট্রেন চলে যাওয়ার পর তারা লক্ষ্য করলো ওখানে কোনো ট্রেনে কাটা বা এমন কিছু চিহ্ন নেই। তারা হতভম্ব হয়ে গেল, আমাদের চোখের সামনে 4টা লোক ট্রেনের সামনে পড়লো, কি আজব। মানে তাদের যে একটা চিহ্ন থাকবে যে কাটা পড়ছে এরকম একটা চিহ্ন থাকবে, সে চিহ্নটা মাত্র নেই। তো তারা ভাবলো যে এটা আমাদের চোখের ভুল হতে পারে, যেহেতু লোক 4 জন অপোজিট পাশ দিয়ে বনে যেতে পারে, যেহেতু 4 জন লোক ছিল বনেও যেতে পারে। জি তো এটা আমাদের চোখের ভুল হতে পারে। তো এইভাবে তারা ওখানে খুব একটা ভয় পায়নি। তারা পিছনে আসতেছিল, এসে এক সময় দেখলো যে ওই লোক 4 জন আবার তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। মানে তারা প্রথমে দেখতে পায়নি, কিন্তু পরবর্তীতে তারা যখন পিছন ফিরলো যে ওই যে রুম ছিল তাদের থাকার, ওই রুমের দিকে যখন যাবে, তারা মোটামুটি দৌড়ে হেঁটে প্রায় আধা কিলোর মতো গিয়েছিল। তখন তারা ওই রুমের দিকে যাবে, তখন ওই লোক 4 জন তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তো তারা আবার রীতিমতো হেঁটে যাচ্ছে, তাদের ডিস্টেন্সটা মোটামুটি একটু দূরে ছিল। আচ্ছা তারা আবার ডাকতেছে, এ ভাই শুনেন শুনেন, এরকম কিছু বলে তারা ডাকতেছিল। কিন্তু লোকগুলা আজব তাদের গল্প চালিয়ে যেতেই থাকলো এবং ওইভাবেই যেতে থাকলো। আচ্ছা এরপর তারা দুজন ভয়ে পড়ে গেল, কি আমাদের মতো মানুষ কিন্তু অথচ আমাদের কথা শুনতেছে না, ব্যাপারটা আসলে কেমন জানি লাগতেছে। এরপর তাদের মাথায় যে অটোমেটিক আসে যে আমরা যখন এরকম একটা কিছু ফেস করি তখন দেখা যায় অটোমেটিক মাথার ভিতর অনেক চিন্তা ভাবনা আসে, এটা আসলে অন্য কিছু না। তো এরকম তাদের দুজনের ভিতরে একটা কিউরিওসিটি কাজ করলো। পরে তারা একটু ভয় পেল, তখন 1 পা 2 পা করে এগোতে এগোতে লোকগুলো দেখে হচ্ছে অপোজিট পাশে যে গ্রামটা ছিল গ্রামের দিকে চলে গেল। ওনারা পরে আস্তে আস্তে ওই রুমে চলে গেল। আচ্ছা রুমে চলে গেল, যাওয়ার পর যে তৃতীয় যে ব্যক্তি ছিল ওনার সাথে এই ঘটনা শেয়ার করলো। উনি এর পরবর্তীতে বলল যে এইখানে আগেও যে লোকজন ছিল তারা এরকম ছোটখাটো বিষয় দেখছে, এটা তেমন কিছু না। তো এর প্রায় 7 দিন পর, এরকম 7 দিন পর ট্রেন আসার কথা হচ্ছে আপনার একটা 12টা থেকে আপনার 2টা 3টা বা এরকমের ভিতর প্রায় 4 থেকে 5টা ট্রেন আসার কথা। তো তখন তারা একজন মানে তাদের একটা সিস্টেম ছিল কি যে আমরা একজন কিছুক্ষণ ডিউটি করব আর একজন ঘুমাবো, এরকম একটা সিস্টেম ছিল। জি তো ওই রকম সিস্টেম থাকায় হয়ে গেল কি মানে ট্রেনের শব্দ শুনতে পেল, কিন্তু 2 জন ঘুমিয়ে পড়ছে, যেহেতু একজন যাইতে হবে এরকম একটা ইয়ে ছিল যে কিছুক্ষণ করে করে ডিউটি করবে। তো 2 জন ঘুমিয়ে পড়লো। আমার যে দাদু ছিল উনি একাই টর্চ নিয়ে যখন ট্রেনের শব্দ শুনলো, ওনাকে তো যথারীতি যে কার্যক্রম করতে হয় ট্রেন আসলে বা গেলে যে কার্যক্রমগুলো থাকে ওনাকে ওগুলো করতে হবে। তো উনি রীতিমতো এগিয়ে গেলেন এবং ওনার কার্যক্রম করতেছিলেন। এরই মাঝে তিনি লক্ষ্য করলেন যে মাঝ বরাবর মানে এর আগে 4 জন লোক ঠিক যে জায়গা থেকে হাঁটা শুরু করছিল, মানে উধাও হয়ে গেছিল, ঠিক ওই জায়গায় 2টি শিশু খেলা করতেছে। এদিকে পিছনে কিন্তু আবার ট্রেন আসতেছে, উনি ট্রেনের শব্দ শুনে আর কি ওনার কার্যক্রম করছে, শিশু 2 জন খেলা করতেছে। উনি ভাবলেন এত রাত্রে শিশু আসবে কোথা থেকে। আবার উনি এটাও ভাবলেন যে
পাশে গ্রাম হয়তোবা খেলার ছলে বা ইয়াতে আসতে পারে। উনি শিশুদেরকে বাঁশির মাধ্যমে ইয়ে করার মানে ডাকার চেষ্টা করতেছে, কিন্তু তারা শিশুরা হচ্ছে খেলা করতেছে এবং হাসাহাসি করতেছে, এরকম অবস্থা। উনি তখন শিশুদের কাছাকাছি চলে গেছে, এই প্রায় আপনার 10 থেকে 20 হাত বা এরকম দূরে। তখনই ট্রেন দেখা গেল রীতিমতো ট্রেন শিশু দুটিকে, এর আগের ঘটনায় যে লোক 4 জনের উপর দিয়ে ট্রেন চলে গেছিল, তো শিশু 2 জনের উপর ট্রেন চলে গেল। তিনি আসলে নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিল না যে আমি জলজন্ত 2টা শিশু বাচ্চাকে এরকম ট্রেনে কাটা পড়তে দেখলাম, এটা আসলে কিভাবে সম্ভব। উনি রীতিমতো অনেক ভয় পেয়ে গেল। তারপর যখন ট্রেন চলে গেল, ট্রেন চলে যাওয়ার পর উনি সেখানে সেই আগের ঘটনার মতো দেখতে পায় যে যে কেউ যদি কাটা পড়ে ওখানে তো কোনো চিহ্ন থাকবে বা হাড় যেগুলো ইয়ে হবে ওগুলো তো থাকবে, কিন্তু আগের মতো কোনো চিহ্ন দেখতে পেল না। তিনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন। আসলে আগে 2 জন ছিল, একটু সাহস ছিল, কিন্তু এবার তো উনি একাই। এরপর তিনি কি করলেন, আস্তে পিছনে থেকে শুনতে পেলেন যে শিশুরা হাসাহাসি করতেছে, মানে অনেক তীব্র প্রখরে যে হাসাহাসি করতেছে, হাসিটা আস্তে আস্তে তার কাছাকাছি আসতেছে। তিনি তখন মনে মনে ভাবলেন আমার তো পিছনে তাকানো যাবে না, কারণ উনি তখন উপলব্ধি করতে পারছে যে আসলে এটা অন্য কিছু, পিছনে তাকানো যাবে না। তো তখন উনি রীতিমতো অনেক ভয় পড়ে গেলেন। তারপর আশপাশ তাকালেন, তাকানোর পর দেখতেছে যে শব্দগুলো তার দিকে কেমন জানি ধেয়ে আসতেছে, শিশু বাচ্চারা হাসতেছে। উনি মনে মনে ভাবলেন 2টা শিশু ট্রেনে কাটা পড়লো, শিশু 2টা পরে কোনো চিহ্ন পাওয়া গেল না, আবার ওই শিশু 2টা হাসাহাসি করতেছে, আসলে কিভাবে সম্ভব, কি হচ্ছে আমার সাথে। রীতিমতো আগের ঘটনাগুলো তার মনে পড়তে শুরু হলো যে আসলে কি কি ঘটনাগুলো হইতো, আগের লোকজন কেন থাকতো না। তারপর তিনি সাহস করে পিছন ফিরলেন, পিছন ফিরে তিনি চোখ বন্ধ করে মোটামুটি দৌড় দিলেন। দৌড় দিয়ে তিনি ইয়াতে গেলেন, আপনার যে কক্ষ ছিল ওই কক্ষে গেলেন। তারপর রীতিমতো এই ঘটনাটি তিনি তাদেরকে শেয়ার করলেন যে এই ঘটনা। তারপর শেয়ার করলেন, সবাই শুনলো। এর পরবর্তীতে আপনার ডিউটি ছিল আরেকজনের, মানে শেষ রাত্রের দিকে ডিউটি, তো যেহেতু ওনার ডিউটি একটা টাইম ছিল, তো আরেকজনের ডিউটি ছিল, তো সে তখন ডিউটি করবে। তখনই মানে তাদের যে থাকার যে একটা রুম ছিল সেই রুমটার পাশেই সে বের হয়ে দেখলো একজন 50 থেকে 60 বছর বয়সী একজন বৃদ্ধ লোক। এই বৃদ্ধ লোক ওইখানে রেল লাইনে ওখানে দাঁড়িয়ে আছে। তো উনি ভাবলেন হয়তোবা কোনো পাগল বা ফকির মিসকিন এরকম কিছু হবে হয়তোবা। উনি ওনাকে ডাকার চেষ্টা করলেন, চাচা শুনছেন, এরকম করে ডাকার চেষ্টা করলেন, কিন্তু ও লোক কোনো উত্তর দিচ্ছে না। উনি ওনার মতো যেভাবে দাঁড়িয়ে আছে ওভাবে দাঁড়িয়ে আছে, ইনি অতটা গ্রাহ্য করলো না যে কি আর হবে, হয়তোবা এমন কেউ যে পাগল টাগল হবে। তারপর উনি ওনার যে কার্যক্রম, ওনার কার্যক্রম চালালেন। ট্রেন গেল। আচ্ছা, এরপর যে ট্রেন যাওয়ার পর যে বগির মাঝখানে যে ফাঁকা একটা জায়গা থাকে, উনি লক্ষ্য করে আছে যে ফাঁকা জায়গাতে দেখতেছে, ফাঁকা জায়গাতে কিন্তু অপোজিট পাশে আমরা দেখতে পারবো যে কি ও পাশে কি হচ্ছে বা কি আছে। তো উনি দেখতে পেলেন বৃদ্ধ লোকটিকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। উনি ওখানে একটু ভয় পড়লেন যে আমি জলজন্ত একজন মানুষকে এখানে দেখলাম, লাইট মারলাম, তাকে দেখলাম দাঁড়িয়ে আছে, বয়সটাও ঠাওর করতে পারছিলাম যে এরকম বয়স হইতে পারে, কিভাবে কি। যখন ট্রেন চলে গেল, যাওয়ার পর দেখে লোকটি সত্যি সত্যি নেই। তিনি প্রচন্ড ভয়ে পড়ে গেলেন আবার, যে আমি একজন লোককে এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম, সে লোক নাই। এরপর ওনার পূর্বের লোকদের কাছে শোনা ঘটনাগুলো মনে পড়লো যে অমুক ভাইয়ের সাথে এই ঘটনা ঘটছে, এমন কিছু নয়তো। পরে উনি যাই হোক ওখানে খুব একটা না করে, দেরি না করে উনি রুমের ভিতর চলে আসলেন। আসার পর এই গল্প সবাইকে শেয়ার করলেন। তারপর হলো কি, 3 জন যে ছিল, 3 জনের ভিতর একজন
অসুস্থ হয়ে গেল, সে বাড়িতে চলে গেল, রীতিমতো বাড়িতে চলে গেল। তারা তখন দুজন হয়। তখন আরেক দিন মানে তারা কয়েকদিন মোটামুটি ভালো ডিউটি করছিল, তখন খুব একটা সমস্যা ফেস করে নেই। আচ্ছা। আরেকদিন ওই যে লোক এই বৃদ্ধ লোকটিকে দেখেছিল, সেই লোকের ওই টাইমেই দেখা গেল যে ওই একটা টাইমেই ডিউটি আসলো। তখন এই লোক মানে দেখতেছে যে বৃদ্ধ লোকটি খোঁড়াইতে সামনের দিকে যাচ্ছে, মানে যেরকম ভাবে ওই সেম জায়গা থেকে 4 জন লোক 2টা শিশু, ওই বৃদ্ধ লোকটি ওইখান থেকে আস্তে আস্তে হাঁটিয়ে আসতেছে। ইনি পূর্বের ঘটনাগুলো উপলব্ধি করতেছে কি আসলে ঘটনা কি, একই জায়গা থেকে 4 জন লোক, আবার 2টা শিশু, আবার এই বৃদ্ধকে আমি ওইখানে দেখছি সেটা হচ্ছে আগে, কিন্তু ওই লোক সেম লোক আবার কিভাবে আজকে আসলো। তখন ওনার প্রচন্ড ভয় লাগলো নাকি, মানে দাদু যেভাবে গল্পটা বলছে যে উনি তখন প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সবকিছু উনি অন্ধকার দেখতে পারে, সবকিছু নাকি দেখা যাচ্ছে যে ধোঁয়ার মতো লাগতেছে, মানে কিছুটা হালকা, যখন শীত পড়ে, হালকা শীতের রাত ছিল তখন দেখতে পায় হালকা ধোঁয়ার মতো আসতেছে। উনি ভাবলো যে হয়তো বা কুয়াশা হবে। পরে বৃদ্ধ লোকটি গুটি গুটি পায়ে খোঁড়াইতে হেঁটে যাচ্ছে। এক সময় ট্রেনের আবার হুইসেল বেজে ওঠে। তখন আবার দেখা যায় কি পূর্বের যে লোকগুলা ওরা ট্রেনের হুইসেল বা স্টেশন মাস্টার যে বাঁশি বাজায় এগুলো শুনতে পারে নাই, কিন্তু এই বৃদ্ধ লোকটি কেমন জানি সচেতন, একটু বাঁশির আওয়াজেই মানে উনি কেন জানি অপোজিট পাশে চলে যায়, ওনার যে পজিশন, উনি ওনার পজিশন মতো হেঁটে যাচ্ছে। আচ্ছা। ঠিক যে জায়গায় উনি দাঁড়িয়েছিল প্রথম দিন, ওই জায়গায় গিয়ে উনি থামলো। ট্রেন চলে গেল। আমি ওনার কাছে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু স্টেশনে দাঁড়িয়ে আমি সোজা চোখে লাইট মারছি, মানে মুখের দিকে, যে দেখি তো এই লোক আসলে কে। পরে যখন লাইট মারে তখন উনি যে বিষয়টা লক্ষ্য করলেন, দেখে এই লোকটার হচ্ছে মুখ থ্যাতলানো ছিল, মানে বিভৎস একটা অবস্থা, মুখ দিয়ে লালা পড়তেছে এরকম, আবার ওনার পা তো ওরকম ল্যাংড়া ছিল, কিন্তু এ বিষয়টা লক্ষ্য করছে ওনার পা মাটিতে ছিল না। আচ্ছা। উনি এ বিষয়টা লক্ষ্য করছে যে ওনার পা মাটিতে ছিল না। তখন উনি ভয় পেয়ে যায় যে আসলে এই বিভৎস চেহারা এমন কেন। পরে ভয়ে উনি দৌড় দিয়ে রুমে চলে যায় যে আরেকজন ছিল আমার দাদু, ওই দাদুকে ওই গল্প শেয়ার করে যে আসলে এই কয়েকদিন যে ঘটনা আমরা দেখেছি, আজকে যে ঘটনা, এই ঘটনা মিল আছে কিন্তু ঘটনা আবার অমিলও আছে। আবার যে বৃদ্ধ লোকটিকে দেখেছি, সেই বৃদ্ধ লোকটির মানে বর্ণনাগুলো দিচ্ছিল আর কি, যখন বর্ণনাগুলো দিচ্ছিল তখন দুজনেই প্রচন্ড ভয়। তারা একটা সময় চিন্তা করছিল যে এই অবস্থায় তারা ওখানে চাকরি করবে না, চাকরি ছেড়ে দিবে, এরকম একটা চিন্তা ভাবনা তাদের ছিল। কিন্তু দুজনের ভিতরে একজন বলল যে যেহেতু আমরা এখানে আছি, আগে যারা একজন ছিল তারা তো ছিলই, আর আমরা তো 2 জন আছি, কিংবা 2 দিন পর আরেকজন আসবে, 3 জন আছি, আমাদের তো ভয় লাগার কথা না। এমন অবস্থায় চলতে থাকে। তারপর একদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মানে ওই রাত্রে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আচ্ছা। এমন সময় যে ওই লোক আবার মনে করেন যে ওই রাত্রে ডিউটিতে পড়ে, মানে ওই সময় কয়েকদিন পর ওই সময় আবারও ডিউটিতে পড়ে। তারপর উনি দেখে ওই যে সেম জায়গাটা, ওই জায়গা থেকে এবার ওই বৃদ্ধ লোকের সাথে আরেকজন লোক ইনি যখন লাইট মারছে তখন দেখে যে ওই লোকটা, বৃদ্ধ লোকের সাথে যে লোক, ওই লোক হচ্ছে ওনার বাবা। আচ্ছা। উনি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিল না, কিভাবে সম্ভব আমার বাবা এখানে, বৃদ্ধ লোকের সাথে আমার বাবা কিভাবে সম্ভব। পরে মানে নিজের সেন্স উনি কাজ করতেছিল না, উনি কি করবে, ওনার ট্রেন আসতেছে পিছনে। তারপর হচ্ছে বৃদ্ধ লোকটি তো একটু ভয়ের আছে। তারপর উনি কিছুটা ভেবে নিয়েছিল যে ওটা ওনার বাবা। তারপর উনি বাবা বলে জোরে যখন চিৎকার দেয়, বাবা বলে, এর আগে বলে রাখি যে ওই ভিতরের যে লোক ছিল, ভিতরের যে আমার দাদু ছিল, সে দাদু মানে উনি বিড়ি খাওয়া অভ্যাস ছিল, মানে সিগারেট খাইতো। উনি সিগারেট খাইতে একটু রুম থেকে বাইরে ছিল।
তো ইনি যখন বাবা বলে চিৎকার দিছে জোরে, যেহেতু ও লোক ঘুম ভাঙ্গা ছিল, উনি বিড়ি খাওয়ার জন্য বা সিগারেট খাওয়ার জন্য বাইরে গেছিল, আচ্ছা। ইনি যখন বাবা বলে চিৎকার দিয়ে টেনে আসতেছে ওইদিকে দৌড়াচ্ছে, তখন ইনি যে আমার দাদু, ইনি ভাবলো কি রে ওই জায়গায় কেন দৌড়াচ্ছে, এ কেন দৌড়াচ্ছে ওখানে, আর বাবা বলে কাকে ডাকতেছে এখানে এত রাত্রে, তার বাবা আসবে কোথা থেকে। তখন তিনি দৌড়ে যাচ্ছে, ট্রেন কাছাকাছি আসছে, ইনি তখন এনার পিছন পিছন দৌড়াইছে, দৌড়িয়ে ট্রেন আসার আগ মুহূর্তে এনাকে জোরে ধাক্কা দিয়ে ফেলাই দিছে, ইয়াতে ট্রেনের অপোজিট পাশে ধাক্কা দিয়ে ফেলাই দিছে, মানে এজন্য ধাক্কা দিছে যে ওই মুহূর্তে যদি ইনি ওখানে যাইতো উনি হয়তো বা ট্রেনের নিচে পড়ে যেত দুজনেই, এজন্য ইনি বুদ্ধি করে ধাক্কা দিয়ে ফেলাই দিছে। তারপর যে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর তার একটু চিন্তা কাজ করছে যে আমার পা স্টেশনে আটকে গেছে, উনি এটা লক্ষ্য করতে পারছে যে আমার পা স্টেশনে আটকে গেছে এবং ট্রেন আসতেছে। তখন উনি ট্রেনের যে আলো ছিল ওই আলোতে ওনার পাটা শেষবারের মতো দেখে নেয় এবং চোখ বন্ধ করে, তারপর ওনার পায়ের উপর দিয়ে ট্রেন চলে যায়। এরপর তিনি ওখানেই তো অসুস্থ হয়ে যান, যখন জ্ঞান ফেরে তখন দেখতে পায় যে উনি হাসপাতালে, ওনার পা নাই। এরপর উনি এই ঘটনায় এমনভাবে বলেছেন যে ওনার বলতেই মানে কিরকম হচ্ছিল যে আসলে আমার নিজের সাথে এরকম কেন হলো, আমি আবার পা হারালাম, এরকম একটা কিছু হয়ে গেল। আসলে ওই স্টেশন পরবর্তীতে যখন আসল ঘটনা জানতে পারে যে মূলত ওই জায়গাটা এমন ভয়ানক হওয়ার কারণটা কি, তখন স্থানীয়দের কাছে শুনতে পারে যে যেখান থেকে শিশুগুলা উঠছিল, তারপর হচ্ছে আপনার লোকগুলা আসছিল, বৃদ্ধতা আসছিল, ওই জায়গায় অনেক বছর আগে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট করে, কিছু লোক ওখানে মারা যায়, আবার ওখানে নাকি পাশেই শিশুদের হচ্ছে কবর দেওয়া হতো, যে শিশুরা মারা যায় তাদেরকে কবর দেওয়া হতো। তো আর হচ্ছে যে বৃদ্ধ লোকটি ছিল, এই বৃদ্ধ লোকটি হচ্ছে তার পা গাছ থেকে পড়ে নাকি আগে পা ভেঙে গেছিল, তো ওখানে উনি প্রতিবন্ধী একটা কোটাতে ওখানে চাকরিটা পায়। তো পাওয়ার পর উনি কিছুদিন পর ওখানে মানে অ্যাক্সিডেন্টে মারা যায়, ওনার লাশ পড়ে থাকে। তখন আসল ঘটনা আসলে জানতে পারে। তো এই ছিল তাদের, আমার দাদু এবং তার বন্ধুদের সাথে ঘটে যাওয়া একটা বিভৎস ঘটনা, যেটা তারা নিজেরাই ফেস করেছে, প্রত্যক্ষদর্শী ছিলেন তারা। তো যাই হোক, সাকিব ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ওনার দাদার জীবনের ঘটে যাওয়া একটা চমৎকার অভিজ্ঞতা যেমন উনি শেয়ার করলেন, ঘটনাটি বেশ চমৎকার ছিল। এবং আসলে বলতে গেলে আমরা তো আসলে বলতে গেলে আমি যে ভুলটা করে ফেলি, যে ঘটনাটা বেশ চমৎকার ছিল, এইভাবে প্রশংসা করি। আসলে এগুলো কিন্তু যাদের সাথে ঘটে, তাদের লাইফে যখন ঘটে, যে সময় ঘটে, সেই সময়টা কিন্তু চমৎকার ছিল না। তারা যে কতটা ভয়ে ছিলেন, আসলে এইরকম পরিস্থিতিতে যারা পড়েন শুধুমাত্র তারাই বুঝতে পারেন। তো প্রিয় লিসেনার, আমরা আপনাদের কথাবার্তাগুলোতে ফিরতে চাই, দেখতে চাই কারা কারা আছেন। এবং এই সময়ের মাঝে যেহেতু সময় খুব কম, আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অতিথি ছিলেন বাবু ভাই, যিনি বেশ চমৎকার একটা ঘটনা শেয়ার করেছিলেন কিছুক্ষণ আগে। আমরা আবারও তার কাছে চলে যেতে চাই এবং তার কাছে শুনবো তার আরেকটি ঘটনা। তো ভাইয়া, আমরা এই পর্যায়ে যেহেতু সময় খুব কম, এই জন্য আপনার কাছে আবারও ফেরা। তো আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে এবার? আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা শ্রোতা বন্ধু আমাকে শুনছে তাদেরকে ধন্যবাদ। আমি আমার জীবন থেকে আমার স্ত্রী, আমার সন্তান এবং আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনার সাথে আমি শেয়ার করবো এবং দর্শকদের সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। অবশ্যই আমরা শুনবো। এইটা হইতেছে আজ থেকে 2012-13 সাল হবে। আচ্ছা, 12-13 সালে হবে ঘটনাটা। আমার মেয়ে তখন ক্লাস 3-তে 4-এ পড়ে, হয়তো 3-4 লেখাপড়া করে প্রাইমারি স্কুল। আচ্ছা, তখন ফাল্গুন মাস ছিল, বড়ইয়ের সময়। ফাল্গুন মাসের বড়ই, মাঘ মাস ফাল্গুন মাসে বড়ই, কতটা একটু সিজন আগে হয়, কতটা একটু পরে হয়। তা একদিন রাত্রে আমার স্ত্রী আমার মেয়েটাকে ডাক দিছে। আমার মেয়ের নাম হইতেছে বিপাশা। বলে রাখা ভালো, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিল, পুলিশ কমিশনার। তো এখন আমার বাবা বাড়িতে থাকে না, আমার মা
এক রুমে থাকে, আমার ওই মেয়ে বিপাশা ও এক রুমে থাকে। আচ্ছা আমার স্ত্রী ওকে ডাক দিচ্ছে, বিপাশা বিপাশা ওটা তো মা। তখন আনুমানিক রাত 3:30 3টা বাজে। তো ওকে ডেকে উঠাইছে, মা চলো তো বড়াই কুড়াই। রাত্রে বলে রাখা ভালো ভাই, রাত্রে প্রচুর বড়াই বাদুর খায়। আচ্ছা খাওয়ার পরে জি। সিঁড়ি আমাদের ঘাট আছে, যে ঘাটের মধ্যে সিঁড়ির মধ্যে বড়াই পরে ওইখানে পড়ে থাকে, জি পড়ে থাকে, জি। ওগুলা কুড়াইতে যায়। তো ওই দিন একটু করছে কি ভোরে ফজরের আজানের পরে অন্য অন্য সময় উঠে নামাজ পড়তে উঠে কুড়ায়, ওই দিন করছে কি রাত্রে উঠছে, উঠে দেখে 3টা বা 3:30 বাজে মনে হয়। তো ওই টাইমে করছে কি আমার মেয়েকে ডাক দিয়ে উঠাইছে। উঠানোর পরে ওরা মা মেয়ে দুইজনে বড়াই কুড়াইতে গেছে। আচ্ছা আমার মা এক রুমে থাকে, আমার মেয়েটা যদি একটু ছোট ও আর এক রুমে থাকে, ওর দাদির ঘরে থাকে। জি জি আচ্ছা, উঠায় নিয়ে গেছে বড়াই কুড়াইতে। তো বড়াই কুড়াইতেছে কুড়াইতেছে, কিছুক্ষণ কুড়ানোর পরে সম্ভবত মনে হয় বদনা নিয়ে গেছিল, বদনা আচ্ছা। প্লাস্টিকের। এবং মানে এই ফলমূলগুলো যখন পড়ে থাকে মাটিতে, মানে যে আগে যায় সে কিন্তু ভালোগুলো পায়, এবং ভালোগুলো এই জন্য পায়। একটা প্রতিযোগিতা থাকে যে কে আগে যেতে পারে। হ্যাঁ, যেহেতু বড়াই গাছ জি। আমাদেরই, কিন্তু তারপরে হ্যাঁ। সকালে উঠে যায় কারণ যে আশেপাশের অন্য কেউ লোকজন, হ্যাঁ। কুড়াইতে জানি কেউ না পারে জি, জি, জি। ভালোগুলা। জি তো কুড়াইতে উঠছে, ওরা বড়াই কুড়াইছে, কুড়াইতে কুড়াইতে বড়ই বদনাটা ভরে গেছে। তো ওদের চিন্তা ভাবনা যে পানির মধ্যে যেগুলো পড়ছে এগুলো বড়াই কুড়াবে। আচ্ছা তো ওরা বড়া কুড়াইতেছে, কুড়াইতে কুড়াইতে এমত অবস্থায় মানে অর্থাৎ দমকা হওয়া যখন আসে, আচ্ছা তখন কিন্তু একদম অনেক দূর থেকে সাউন্ড পাওয়া যায়, এবং কাছে যখন আসে একদম হঠাৎ করে একদম সেরকম ভাবে আঘাত করে। তো ওরা যখন বড়াই কুড়াইতেছিল তখন আচ্ছা। মাথার উপর দিয়ে বড়াই গেছে ওইখানে, এত স্পিডে একদম মানে একটা বাতাস চলে গেছে একদম, যে ওরা বাতাসের ইয়েতে একদম সিঁড়ির মধ্যে উপর হয়ে পড়ে গেছে আচ্ছা আচ্ছা, মানে বাতাসের ধাক্কায়। বাতাসের ধাক্কায়। আচ্ছা আচ্ছা আমার স্ত্রী চিন্তা করতেছে এখান তো বাতাস কিছু নেই, তো এরকম ভাবে হঠাৎ করে বাতাস কই থেকে আসলো, এত দমকা হওয়া, বাতাস তো নেই। জি এখন ও একটু চিন্তার মধ্যে পড়ে গেছে যে এটা ঘটনা সাধারণ কোনো ঘটনা হইতে পারে না, এটা কোনো সমস্যা আছে এখানে। তা এখন আমার মেয়েটা বলতেছে যে, আম্মু এত জোরে বাতাস কই থেকে আসলে আম্মু, আমি পড়ে গেলাম পানির মধ্যে সিঁড়িতে, আমি দুঃখ পাইলাম, ব্যথা লাগলো আমার। বললো মা ওইটা এমনিতে হয়তো বাতাস এসে হঠাৎ করে এইরকম। তখন আবার বড়াই কুড়াইতেছে। আচ্ছা, বাদুর একটা ছোট প্রাণী, বাদুর যদি বড়াই গাছ থেকে মাথার মধ্যে উড়ে যায় বা বাদুর যদি বড়াই ফেলায় দিয়ে যায়, তাহলে তো বাদুরের কি উড়ানের সাউন্ড হবে? তারপরে এত জোরে একটা সাউন্ড হয়েছে, মনে হয় যে খুব বিমানের মতন দ্রুত গতিতে মাথার মধ্যে শোধ করে কি জানি চলে গেছে। তখন এরা বুঝতে পারছে আমার স্ত্রী যে এখানে কোনো একটা ঘটনা ঘটতেছে, এখানে জি এখানে অস্বাভাবিক থাকা কিছু যাবে একটা না। হচ্ছে। জি তখন মেয়েটাকে বলছে মা চলো বড়াই যেগুলো কুড়াইছি এগুলো নিয়ে আমরা ঘরে চলে যাই। তো ঘরে চলে যাওয়ার পরে আমার স্ত্রী ঘরে এসে শুইছে, আর আমার মেয়ে আবার ওর দাদির ঘরে ওই রুমে যায় শুইছে। আচ্ছা শোয়ার পরে ফজরের সালাতের আগে ও ঘুম আসেনি। জি আমার মেয়ে যেটা গল্প শেয়ার করলো ওর মেয়ে মায়ের সাথে, যে দেখে যে দরজার মাঝে পার্টিশন আছে, পার্টিশনের যে দরজার একটা পর্দা থাকে, ও দেখতে পারতেছে ওর আম্মুর মতো নাকি ওই দরজার পর্দার সাইডে দাঁড়ায় আছে। আচ্ছা এটা শোনার পর তো ভাই আমার গা একদম শিহরে উঠছে। গল্প যখন আমার কাছে ওর মা যখন বললো যে কি এখানে পর্দার সাইডে ওর আম্মুর মতো দাঁড়ায় আছে, অথচ তুমি তো আমার কাছে শুয়ে আছো, তো ও এটা দেখলো, এটা কেমন করে হয়? তুমি আগে আমার কাছে গল্পটা শোনো, তারপরে ইয়া করো, আরো ব্যাপারটা আমি তোমাকে খুলে বলি। তখন আমার মেয়েটা বলছে যে আম্মু আম্মু ডাক দিচ্ছে 2-3টা, কিন্তু পর্দার সাইড থেকে যে ওর আম্মুর মতো দেখতে যে মহিলা দাঁড়ায় ছিল সে কোনো কথার জবাব দিল না। আচ্ছা জব না দেওয়ার পরে ও তখন বিছানা থেকে উঠছে, উইটা পর্দাটা একটু সারাইছে, দেখেছে ওর আম্মু ওখানে নাই। জি তখন করছে কি দরজা খুলছে, খুলে এসে এই দরজায় ডাকতেছে যে আম্মু আম্মু। তখন উঠছে, হ্যাঁ মা কি হয়েছে? বলে আম্মু তুমি আমার ঘরের মধ্যে পর্দার এখানে দাঁড়ায় থাকলে, আমি তোমাকে ডাকলাম, তুমি আমার ডাক শুনলে না,
আবার ঘরে এসে তুমি শুইছো। এখন আমার স্ত্রী চিন্তা করতেছে কি রে, এটা কি করে সম্ভব? আমি তো তখনই এসে শুইছি এখানে, তাহলে ওখানে আমি ঘরের দরজা পর্দার আড়ালে, ওখানে আবার কখন গেলাম আমি? এটা আবার কেমন করে সম্ভব? এটা আমি তো ঘরেই শুইছি। তো এখন আমার মেয়েটা ভয় পাবে দেখে উনি আর কিছু বলেনি তখন? বলতেছে যে মা, আমি ওখানে গেছিলাম, আমি দেখলাম যে তুমি ঘুমাইছো কিনা, আমি ওই জন্য গেছিলাম, তুমি যখন ডাক দিলা আমি তখন চলে আসলাম। কারণ মেয়েটাকে কিছু বললো না, কারণ ও তো ভয় পাবে, ছোট বাচ্চা। এখন ওর মা চিন্তা করে এটা কি করে সম্ভব, আমি তো ওখানে যাইনি ওর ঘরে, ও কেমন করে আবার আমাকে দেখলো। তখন ঘটনা ওইখান থেকে শেষ হয়ে গেল, ওই দিন রাতের ঘটনা। যে পরের রাত্রে আমার মেয়েটা আবার ওর দাদির ঘরে যায় শুইছে। আচ্ছা, শোয়ার পরে রাতের বেলা ঘুমাইছে, ঘুমের মধ্যে ওর গালা জানি কে জানি চিপে ধরছে, আচ্ছা, টিপে ধরছে। এখন ও চিল্লাচিল্লি শুরু করছে, চিল্লাচিল্লি শুরু করার পরে আমার মা উঠছে, উঠে যায় আমার মা যেটা বলল আমাকে পরের দিন, ও করছে কি নিজের গলা নিজে চিপে ধরে। আচ্ছা, আপনার মেয়ে নিজের গলা নিজে নিজে চেপে ধরে, আচ্ছা, ধরে আচ্ছা। চিল্লাচিল্লি করে বাঁচাও বাঁচাও। তো যখন কেউ যায় যখন দেখছে যে নিজের গলা নিজেই চেপে ধরে, তখন হাত দুটো আমার মা ছুটাই দিছে, বয়স্ক মানুষ তো ছুটাই দিছে, দিয়ে বলছে যে কই তোর গলা তোকে টিপে ধরে, তুই তো নিজেই গলা টিপে ধরছিস, তোর গলা তোকে টিপে ধরে নেই মনে হয়? না দাদি, আমার গলা তো টিপে ধরছে, তো আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, আচ্ছা, আমি তো মারা যাইতাম এখন তুমি না আসলে। তখন ঘটনাটা আমার স্ত্রীর সাথে শেয়ার করে, জি, শেয়ার করার পরে তখন ওই মেয়েটা পরের দিন ওই রাত্রে মার ঘরে ওই রুমে থাকতে গেছে, আচ্ছা, থাকতে গেছে। তা আবার যখন ও শুইছে, ঘুমায় নেই, তখন দেখে জোর আম্মু বাল্ব এই রুমে আছে, ওর রুমে জ্বালানো নাই, আচ্ছা। বাল্ব সুইচ অফ করা। কিন্তু ও দেখতেছে যে ওর আম্মুর মতো কি যেন মহিলা মানুষ শীতের মধ্যে দাঁড়ায় আছে। ও এখন বলছে আম্মু তুমি এখানে দাঁড়ায় কি করো আমার শীতের? তো বাল্ব জ্বালাও, জ্বালা এদিকে আসো, কি কিছু বলবো আমাকে? চুপচাপ শুধু দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছু দাঁড়াই বলে না। কিছু বলে না। আচ্ছা, তখন আমার মেয়েটা করছে কি, বাচ্চাটা উঠছে, উঠে করছে কি বেড সুইচ পিছনে থাকে না, সুইচ জ্বালাইছে, সুইচ দেখে যে কেউ নেই। আচ্ছা, তখন ও এসে আবার ওর আম্মুকে ডাক দিছে, আম্মু এইরকম আপনি তো আজকেও তো আমার ওখানে গেছিলেন, আমি বাল্ব জ্বালেন না, আপনি চলে আসলেন। তখন ওর আম্মু বুঝতে পারলো যে এটা পুরোটা সমস্যা হয়েছে। অলৌকিক কোনো বিষয় আছে এখানে। এই যে পুকুর ঘাটে যে বড়াই কুড়াইতে গেছিল, এখান থেকে সেদিন রাত থেকে শুরু হয়েছে, এটা কোনো অলৌকিক ঘটনা। তা রাতুল ভাই, আপনাকে বলে রাখা আগেই ভালো হতো যে আমার মানে অর্থাৎ বেশ কয়েকটা 2-3টা বাচ্চা আমার জন্মানোর পরই মারা গেছে। আচ্ছা, আচ্ছা, এবং এই বাচ্চাটা এই ফকরিনী বলি যেটা আমরা গ্রামের ভাষায়, এনার কাছে দোয়া তদবির অনেক কিছু করে 2-3টা বাচ্চা মারা যাওয়ার পরে এই বাচ্চাটা আমার টিকছে। আচ্ছা, এই মেয়েটা বিপাশা আমার মেয়েটা। এখন ওর আম্মু এখন চিন্তা করে যে আমার তো এমনিতে বাচ্চা মরে যায়, বাচ্চা না, আর এটা বাচ্চা অনেক কিছু দোয়া তাজ্য করে আটকে গেছে, বাইটেরি বন করে ইয়া করে। তো এখন আমরা গেছি এত রাত্রে বড়াই গেছে, বড়াই ঘুরাইতে গেছি, তা আমার মনে হয় এখানেই মনে হয় কোনো সমস্যা হয়েছে। জি, তখন ও মার বলছে মা দেখো আমি কিন্তু মা ওখানে গেছিলাম তুমি ঘুমাইছো কিনা দেখার জন্য। তো তুমি যখন বাল্ব জ্বালাবো মা, আমি চিন্তা করলাম যে বাল্ব তুমি জ্বালাবা, যখন জ্বালাইতে ধরছো তখন আমি চলে আসছি, এই কারণে তোমার আব্বু আমাকে ডাকছিল, এই জন্য আমি আসছি না, আসলে মা কিছু না। পরের দিন মেয়েটাকে থাকতে বলো ওই ঘরে, ও তো আর থাকে না। আমি বাড়িতে আসলাম, আমি এখানে কাজ করতাম ম্যানেজার হিসেবে ফিল্ডে, আচ্ছা, কাজের দায়িত্ব ছিলাম। রাত্রে আমি আসলাম, আমাদের রুম 3টা, মার ওখানে একটা থাকে, এখানে পড়ে থাকে 2টা, আমরা 2জন স্বামী স্ত্রী এক রুমে থাকি। তা আমার মেয়ে এসে দেখি আমি ওর মা খাটায় শুয়ে আছে, ও করছে কি মেজের মধ্যে পাকা ফ্লোরের মধ্যে ওইখানে বালিশ দিয়ে শুয়েছে। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আজকে আমার মেয়ে ও এখানে পাকার মধ্যে ঘুমাইছে কেন? বলে ও ঘরে থাকবে না, মানে দাদির সাথে ঘুমাবে না, না, দাদির রুমে ঘুমাবে না। না ও ঘুমাবে না ওখানে। আচ্ছা, আচ্ছা, আমি বললাম কেন? বলে ও কিছু বুঝতে পারছে। আমি বললাম তাহলে এখন কি করা যাবে? বলে ও যখন পাকার মধ্যে থাকতে চায় ওকে থাকতে দাও, দেখি ঘটনা এখানে কি হয়। তো ও যখন ঘরে শুইলো বাচ্চাটা,
রাত্রে ঘুম ধরছে কি ধরে নেই রাতুল ভাই, তখন করছে কি, আপনি ওই যে গাছের মধ্যে পাতা পড়লে চিনে টিনের চালার মধ্যে, তারপরে যে ধারিয়া বলেন বা ইঁদুর বলেন, এগুলো কিন্তু পড়লে ওখানে পড়ে হাইটে যায়, এটার সাউন্ড কিন্তু একটা আলাদা শব্দ হয়, জি। শব্দ হয়। কিন্তু মাঝে মধ্যে চালার মধ্যে এমন কিছু পড়ে, ওটা সাধারণ কিছু না। আমি উপলব্ধি নিলাম যে এটা সাধারণ কোনো কিছু হইতে পারে না। তো এখন রাতের বেলা মেয়েটা ঘুমাইছে, আমরাও ঘুমাইছি। রাতের বেলা দেখি যে ও চিল্লাচিল্লি শুরু করছে আবার। আচ্ছা, একই রুমে আছেন তো? একই রুমে আছি, ও নিচে আচ্ছা। কোলরের মধ্যে, আমরা উপরে কাটার মধ্যে। আমাদের কাছে শুনে নিচে শুইছে ও। চিল্লি চিল্লি শুরু করছে, তাড়াতাড়ি করে উঠে বাল্ব জ্বালালাম, বাল্ব জ্বালা উঠে দেখি ও নিজের গলা নিজেই চিপে ধরছে, ধরে চিল্লি চিল্লি করতেছে। তা আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি, কি রে, এটা কি করে সম্ভব? নিজের গলা নিজে চেপে ধরছে আমার ছোট বাচ্চা, এটা তো মারা যাবে। তখন আমি ওর মাকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে হাতটা একটু ছুটাও। তো ওর মা হাতটা ছুটাই দিল। তো এখন নিজের গলা নিজে চেপে ধরছে, তবে হাতের দাগ থাকবে না বা আঙ্গুলে কিছু ছাপ না, কিন্তু না, ওই ছাপটা আমার মনে হইতেছে যে বড় শক্তি দিয়ে কোনো সেই রকম শক্তিশালী লোক বা সেই রকম মানুষ একদম চিপে ধরছে, একদম দাগ হয়ে গেছে একদম। আচ্ছা আচ্ছা। আপনার মেয়ের বয়স কত ছিল তখন? তখন বয়স ছিল হয়তো বা 10। 10 12। আচ্ছা, ওইটুকু বাচ্চার মানে হাতের শেপ যতটুকু, মানে যতটুকু সাইজ, না না না, জি, না, বড়। তার থেকে শেপটা বড়, আচ্ছা, এবং আচ্ছা। চাপে যে ধরছে, এই চাপের দাগটা মনে হইতেছে খুব শক্তিশালী লোকে ধরছে। সাধারণ কোনো বাচ্চার এটা হাতের চাপ হতে পারে না, জি। তা এখন আমি ওকে বললাম যে তুমি হাতটা খুলে দাও। তোর মা এখন হাতটা খুলে দিল। খুলে দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে এটা তো সাধারণ কিছু হইতে পারে না। তখন ওই যে ভাই যে ফকিরের কাছে মেয়েটার ইয়ে করছিলাম, সেখানে গেলাম। যাওয়ার পরে আবার কিছু দোয়া তবজি করলাম, করার পরে উনি ওখান থেকে দেখলো, দেখে বললো যে আপনার মেয়েটা ওই যে পূর্বে যে ঘটনা হয়েছিল আপনার বড়ই গেছে, জি। উনি জেন দিয়ে বুঝতে বা কি দিয়ে বুঝে বললো যে ওইখানে আপনার মেয়েটাকে আবার এই ঘটনা ঘটছে আপনার মেয়েটার সঙ্গে। আচ্ছা। ওইটাকে কেন্দ্র করে যেহেতু আপনার বাচ্চা বাচ্চা নেই, ওইটা এখন আপনার মেয়ের সঙ্গে আছে। আপনারা রাত্রে গেছিলেন, ও ওই দিক দিয়ে যাইতে ধরছিল, আপনাদেরকে দৃষ্টি করছে, আচ্ছা, তার কারণে মেয়েটার সমস্যা হইতেছে। যে দোয়া তাবজি কিছু দিয়ে দিছে, মেয়েটা ভালো হয়। ভালো হওয়ার পরে কিছুদিন থাকার পরে, অনেক দিন পরে, বহুদিন পরে, তখন কিন্তু সারা নেই ভাই, সমস্যা তখনও সমাধান হয়নি, ভালো ছিল। আল্লাহ চাইলে কিছুদিন আগে আমার মেয়েটার বিয়ে হয়েছে, রংপুরে বিবাহ দিছে। যাক, আলহামদুলিল্লাহ। তো এখানে ঘর সংসার করতেছে, কোনো সমস্যা নেই। ইদারিং কিছুদিন আগে ঘটনাটা আমি শুনছি, আবার আমার স্ত্রী গেছিল গত শনিবার, আবার একটা ঘটনা ওখানে শুরু হয়েছিল, আগেও আবার এই ঘটনা, একই ঘটনা। অর্থাৎ আমার জামাই কন্ট্রাক্টরি কাজ করে, উনি ঠিকাদারি কাজ করে। জি। তা রাতের বেলা কতক সময় 11টা 12টা 1টার দিকে আসে। তো এইরকম রাতের বেলা মাঝে সাঝে গেট দেওয়া থাকে, দরজা দেওয়া থাকে, ঘরের মধ্যে এসে আমার জামাই নাকি পানি টেনি বোলায়, কাপড় চোপড় ইয়ে করে, বাথরুমে যায়, অ্যাটাচ বাথরুম। তা আমার মেয়ে এখন চিন্তা করে, কি রে, শুয়ে থাকে। আচ্ছা। তা আমি ঘরের দরজা খুললাম না, কিছু করলাম না, ও আবার আসলো কোন দিক দিয়ে? আবার চিন্তা করে যে হয়তো বা মনের ভুলে আমি হয়তো বা দরজা খুলেও রাখতে পারি, আচ্ছা। এরকম হতে পারে। আবার কিছুক্ষণ পরে দেখা যায় যে আবার জামাই এসে আবার ডাকে, আমদারি বিভাষা করে, উঠে দরজা খোলে। তখন বলে, কি ব্যাপার, তুমি না কিছুক্ষণ আগে ঘরের মধ্যে আমি তোমাকে দেখলাম কাপড় চোপড় বদলাইতে, আবার তুমি এখন ডাক দিলে, তুমি কি পাগল হয়েছো নাকি? আমি তো আসলাম এই মাত্র, তুমি তো আমাকে দরজা খুলে দিলে, আমি এবার কখন দরজা খুললাম? তুমি তো আমাকে খুলে দেওয়ার পরে আমি ভিতরে ঢুকলাম। এখন আবার মাঝে মাঝে কিছুদিন আগেও আবার এই ঘটনা ঘটছে, আবার আসে ঘরের দরজা লক করছে, ঘরের দরজা খুলছে, খুলে দেখে ওখানে লোক কেউ নেই। আচ্ছা। তখন আমার মেয়ে চিন্তা করছে, এইটা আবার কেমন ঘটনা, এটা তো আবার সেই পূর্বে। তোর আম্মুকে বলছে, আম্মু এই ঘটনা আবার শুরু হয়েছে। তোর আম্মু বললো, এটা কেন হয়, কি কারণে হয়? বলে, আম্মু আমার ছেলেটা আছে, ছোট বাচ্চা, পেলেতে পরে ও করে কি, ওই যে মসজিদের সামনে ওখানে খেলতে যায়, এখানে একটা মসজিদ আছে। তা আমি আম্মু মাঝে সাঝে যখন ওই মসজিদের ওই দিকে যাই,
ওই দিনই আমার এই সমস্যা হয়, পরের দিনই 2-1 দিন পরে। আচ্ছা আচ্ছা, মানে উনি ওটা মানে আইডেন্টিফাই করতে পেরেছিলেন যে ওই নির্দিষ্ট ওই মসজিদের পাশ দিয়ে হ্যাঁ, গেলেই এখনো ওইখানে গেলে সমস্যা হয়। তো এইটা থেকে যেটা বোঝা গেল যে এটা জিন, এবং জিনেরা সবসময় মাদ্রাসা, মসজিদ, স্কুল, প্রাইমারি, ওরা সবসময় বড় বড় গাছ এই ধরনের জায়গায় বেশি থাকে। জি তো এখন ওইখানে যখন যায় তো ওইখানেই সমস্যাটা হয়। তো আচ্ছা ওইখানকার হুজুর দিয়ে একটু তাবিজ টাবিজ দিয়ে ঝাড়ফুঁক করে ভালো থাকে। তখন ওর আমু বলে আসছে যে তুমি এই মসজিদের ওইদিকে তুমি আর কোনো সময় ঘুরতে বা বেড়াইতে যাবা না, গেলে যখন তোমার সমস্যা হয়, আসলে এটা খুব বড় ধরনের সমস্যা। এটা জি। এখনো সমস্যাটা রয়ে গেছে ভাই, এই আচ্ছা, অবস্থা বর্তমানে। জি জি। বেশ চমৎকার ছিল ঘটনাটি। আসলে মানে একটা বিষয়, যখন বাইরের জিনিস যখন আপনার ঘরে ঢুকে পড়বে সেই সময়ের আতঙ্কটা কিন্তু মারাত্মক। যেমন ধরেন যে আপনি বাইরে কিছু একটা দেখলেন, সেটা বাইরে হলে ঠিক আছে, যেমন আপনি ঘরের বাইরে হয়তো বা দেখা গেল রাস্তাঘাটে ঘটলো, সেই ঘটনাটা যখন আপনার রুমের মধ্যে ঘটবে, সেই রুমে কিভাবে ঘুমাবেন আপনি বলেন? আমি শুনছিলাম এবং আমার গা শিউরে উঠছিল, যেমন আপনার পরিচিত ঘর, পরিচিত জানালা, রুমের এই রুম থেকে অন্য রুমে যাওয়ার যে দরজা, সে দরজার পাশে আপনার খুব পরিচিত একজন দাঁড়িয়ে আছে। আপনি রুমের লাইট জ্বালালেন, তখন দেখলেন সঙ্গে সঙ্গে সেই লোকটি নেই। এবং ওনার মেয়ের সাথে যে ঘটে যাওয়া ঘটনাটি ছিল, তার সাক্ষী কিন্তু উনি নিজেই, কারণ ওনার ওয়াইফ তখন ওনার সাথেই ছিলেন, ওনারা ঘুমিয়ে পড়েছিলেন এবং ওনার মেয়ের ভাষ্য মতে যে সে তার মাকে সেই দরজার ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছে। কয়েকবার ডাক দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত উনি যখন রুমের লাইট জ্বালান বা ওনার মাকে যখন শেয়ার করেন, ওনার মা বাবা দুজনেই বলেন যে উনি তো কখনো ওখানে যায়নি, কারণ উনি তখনও ওনার রুমে শুয়েছিলেন এবং ওনার মেয়ে কি দেখলো তাহলে? এগুলো আসলে অলৌকিক বিষয়, এগুলোর আসলে কোনো ব্যাখ্যা হয় না। তারপরও অদ্ভুত এসব বিষয়গুলো, মানে ব্যাখ্যাতীত ঘটনা। তো যাই হোক, চমৎকার লাগলো আজকের ঘটনাগুলো। প্রিয় লিসেনার্স, আপনারা যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন, আজকের এই ঘটনাগুলো কেমন লাগছে আপনারা জানাতে পারেন আমাদেরকে। আমরা ফেসবুক লাইভে আছি, লাইভের কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত। আমি যেহেতু সময় অনেক কম এবং বাবু ভাই অনেক দূর থেকে এসেছেন, আমাদের হাতে এখন অলমোস্ট 6-7 মিনিট আছে। তো আপনার কাছে কি আর কোনো ছোট ঘটনা আছে বা শেয়ার করার মতো? জি আছে। আচ্ছা, আমরা তাহলে সেই ঘটনাটাতে চলে যাই। আমি আজকে আসলে আপনাদের কমেন্টগুলো পড়তে চাচ্ছি না। জি, এটা 1994 সালে, 1994 তারপরের ঘটনা এটা। আমি তখন হাই স্কুলের ছাত্র জীবনে ছোট, আচ্ছা আচ্ছা, তখন জি, বেশি একটা বয়স হবে না। হুম হুম, আমলা গেছি নামে আমাদের এখানে একটা হাট আছে, ছোট ঘটনা, কিন্তু ঘটনাটা যদি ছোট হয় আসলে আমার জীবনে খুব স্মরণীয় ঘটনা। জি, জি। আমার সাথে সরাসরি ঘটনা। আমার বড় ভাই সহ, আমার বড় ভাই সার্ভিস করে পুলিশের, ও ছুটিতে আসছে। আচ্ছা, ও শ্বশুর বাড়ি আমলা গেছিল, আমলা গাছে, আমলা গেছে হাট। আচ্ছা আচ্ছা, এখন আমাকে সঙ্গে করে নিয়ে ও হাটে গেল, যে বাবু চল একটু হাটে যাবো, বাজার করবো। তো তখন ভাই বলে রাখা ভালো, রিক্সা ভ্যান কিন্তু তখন তেমন নাই, জি পায়ের ভ্যান ছিল, পা দিয়ে চালানো ভ্যানগুলো যেগুলো ব্যবহার করা হয়। জি, তো ওই রাস্তাতে হেঁটেই যাওয়া লাগে, হেঁটেই আসা লাগে, আমাদের বাড়ির থেকে 2-3 কিলো দূরে হয়। তো তখনকার বাজারে 20 টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনছিলাম, 20 আমার টাকা? ভাই কিনছিল 20 টাকা। আচ্ছা আচ্ছা, ইলিশ মাছটার ওজন হবে 1 কেজি বা 1 কেজির কাছাকাছি হবে এইরকম। তখন কিন্তু ইলিশ মাছ কোনো কেজি ছিল না ভাই, আচ্ছা, এমনি ঠিকভাবে বিক্রি করতো। এটা যারা বয়স্ক লোক হয়তো বা 40-45 এরা অবশ্যই জানে, ইলিশ মাছ কিন্তু কেজি ভয় ছিল না, কোনো মাছই ঠিকভাবে বিক্রি করতো। তো ইলিশ মাছটা কিনছি, কিনে আমার বড় ভাইয়ের সঙ্গে আমরা গেছি হাট থেকে, আমরা 2 ভাই আসতেছিলাম। তা আসার প্রতিমধ্যে ভেগিরি সড়ক নামে একটা জায়গা আছে, তো ভাই ওইখানে দেখি যে একটা বিড়াল, রাত তখন হাট ভেঙে গেছে, 10টা বাজে, আচ্ছা, আসতে একটু লেট হয়ে গেছে, ও শ্বশুর বাড়িতে আবার যাইতে উঠছিল একটু। আচ্ছা আচ্ছা, তো ইলিশ মাছ কিনে আসতেছি, ভেগির সড়কে একটা কালো বিড়াল। তো ভাই আচ্ছা। বিড়ালটা করে কি, রাস্তার এই সাইড থেকে এই সাইডে যায়, এই সাইডে যায়। এখন যে মাছ যেটা ছিল ইলিশ মাছ ব্যাগের মধ্যে, ইলিশ মাছ তো একটু আকর্ষণীয় বিষয়টা, মাছ। তো বিড়ালটা যখন রাস্তার এই সাইড থেকে এই সাইডে যায়, এই সাইডে যায়, তখন ওই ভাই করে কি, আমি তখন ছোট আর কি, বেশি একটা বড় না, কিন্তু বুঝি সবই আমি, হয়তো বা ওই
12-13 বছর বয়স হবে। তো তখন ওই ব্যাগটাতে করে কি ভাই, বিড়ালটাকে বাড়ি দেয়। আচ্ছা ভাই, ব্যাগ দিয়ে যদি বিড়ালকে বাড়ি দেওয়া যায়, মাছ কি ইলিশ মাছ থাকবে? ইলিশ মাছ তো শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তারপরে এরকম করে। তা আমি বলি ভাই, এই বিড়াল এরকম করে কেন? বিড়াল তো মানুষ দেখলে সরে যায়, এরকম করে কেন? এই বিড়াল তো একদম সেরকম কালো বিড়াল, এটা এরকম করে। আর বিড়াল তো এত বড় কেন? বিশাল বড় বিড়াল তো, মানে স্বাভাবিক বিড়ালের চেয়ে একটু বড় বিড়াল। জি। তো বলতেছে যে এইটা হয়তো কারো বাড়ির পোষা বিড়াল, একটু ভালো মতো খাইছে এই জন্য বড়, তুই বুঝবি না, চল আমার সঙ্গে। তা আসতেছে, আস্তে 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 কিছুক্ষণ এসে দেখি বিড়ালটা আর নাই। এখন ভাই আমরা বাড়ির কাছে আসবো, 2 কিলো পার হয়েছি, বিড়াল আবার ধানের জমি থেকে আবার সামনে। আচ্ছা, আমি তখন চিন্তা করলাম যে এইটা কি করে সম্ভব? এখান থেকে বিড়াল দেখে আসলাম আমরা কত দূরে, রাখে আসলাম, ও ধানের ভেড়ের মধ্যে চলে গেল, সেই বিড়াল আবার সামনে আসলো কি করে? আমার মনের মধ্যে একটা ভয় ঢুকলো যে তো সাধারণ কোনো বিড়াল হইতে পারে না, আর বিড়াল হলে এত দ্রুত গতিতে এখানে আসবে কি করে? এরা কোনো বিড়াল হতে পারে না। তো যখন বিড়ালটা আমাদের সামনে আবার আসলো, ভাই তখন করলো কি, ম্যাচ জ্বালাইলো। আচ্ছা, জ্বালায় ওর কাছে সিগারেট ছিল, তখন স্টার্ট সিগারেট ছিল, ফিল্টার ছাড়া, মনে আছে আমার। জি জি। সিগারেট লাগাইলো। তো এখন আমি বুঝলাম যে সিগারেটটা তখন কেন লাগাইছিল, যে যারা এই ধরনের জিন জাতি ভূত যারা বলি আমরা, এরা নাকি আগুন দেখলে ভয় পায়। জি। উনি লাগাইছিল ভাই এই কারণে যাতে বিড়াল আর না আসে। তো বিড়াল দেখেছে তাও পিছনে পিছনে আসে। তা আস্তে আস্তে ওখানে একটা আমাদের বাজার আছে, কালীতলা বাজার বলে আমাদের। আচ্ছা ওখানে কালীর মন্দির আছে। আচ্ছা আচ্ছা। তা আমি চিন্তা করলাম যে ভাই আমাকে কিছু বললো না। তা আমি চিন্তা করলাম যে এই যে কালীর মন্দির আছে, আমি শুনছি মন্দিরে যে কালী নাকি থাকে। জি, মানে জায়গাগুলো খারাপ আসলে, খারাপ জায়গাটা। জি। এখন কোনো গাছ গোছালি আছে, কোনো লোকজনের বসতি তখন ছিল না কেন? আমি চিন্তা করতেছি এই জায়গাটুকু পার হবো কেমন করে এখন? তো এই জায়গাটুকু পার হবো কেমন করে? যখন ওইটা এখন চিন্তা ভাবনা করতেছি, আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ এই জায়গাটুকু পার হবো কেমন করে? আল্লাহ তুমি একটু জায়গাটুকু পার করে একটু ব্যবস্থা করে দাও। তো এমত অবস্থায় আচ্ছা, ওই গাছের মনে হইলো ভাই, বিড়ালটা যখন ওইখানে আসলো, আমার মনে হইলো যে গাছ থেকে মনে হয় ডাল ভাঙিয়ে কালীর মন্দির আছে না, মন্দিরের ওইখানে মনে ধাম করে পড়ে গেল। তখন দেখলাম যে বিড়ালটা নাই, কিন্তু ডালটা ভাঙিয়ে ধাম করে পড়ে গেল। ওই দিকে খেয়াল নাই দিয়ে আমরা দ্রুত গতিতে পার হয়ে চলে আসলাম। কিন্তু পরের দিন যায় দেখলাম ভাই ওখানে কই ডাল ডুল কিচ্ছু নাই ভাই। এখন আপনি বলেন ভাই, গাছের ডাল যদি করে ভেঙে পড়ে যায় হঠাৎ করে, আমি তো বলতেছি এখানে খুব সহজ ভাবে, তখন কেমন হয়েছিল আমার মনের অবস্থা? কি অবস্থা হয়েছিল আমার মনে হয় যে আমি মনে হয় ওখানে অজ্ঞান হয়ে যাবো। ডাল ভেঙে পড়ে গেল কেমন করে? শব্দটাও বেশ জোরে হয়েছিল, সেই রকম শব্দ হয়েছে। পরে দেখে যে ডাল নাই ভাই, এটা ছিল ভাই একটু আমার। এটা ছিল ঘটনা। আর শেষ পর্যন্ত মাছটা কি ছিল ব্যাগে? মাছটা ব্যাগে ছিল, কিন্তু মাছটা খাওয়ার মতন ছিল না, খাওয়ার উপযোগী ছিল না। ব্যাগে বাইরে এসে মাছ দিয়ে, জি, জি, জি। ওটার মধ্যে মাছ থাকে আরো, জি জি জি। মাছ তো শেষ হয়ে গেছে। এবং পরের যে ঘটনাটা আপনি যখন হচ্ছে দেখলেন, পরের দিন খুঁজতে গেলেন সেই ডালটা যে আছে কিনা ওখানে, ধরলাম কোনো একটা মানুষ নিয়ে গেল ডালটা, কিন্তু ওখানে যে গাছটা থেকে ভেঙেছে আশেপাশে গাছগুলো তো চেক করে দেখেছিলেন যে হ্যাঁ, ওটা তো কোনো ডাল ভাঙলে তো আসলে, ডাল ভাঙলে তো ভাই ছোট ডাল না, হ্যাঁ হ্যাঁ বিশাল বড় ডাল, বিশাল বড় ডাল। ধুম করে একদম উঠছে একদম, জি, সেই জি, রকম ডাল। ডালটা যদি ভাঙা থাকতো তবু তো গাছে দেখা যেত যে ডালটা ভাঙা আছে, কিন্তু না, কিছুই নাই। কিছুই না। আসলে কি আমাদের দেখার ভুল, চোখের ভুল, কি হলো কিছুই বুঝলাম না। কিছু বিষয় থাকে আসলে যেগুলোর উত্তর কখনোই উত্তর খুঁজে পাওয়া যায় না। মেলে না। জি ভাই। তো যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক দূর থেকে এসেছেন। আবার কখনো সুযোগ হলে ভূতবেলায় আমন্ত্রণ রইল অগ্রিম। এবং আমাদের অতিথি ছিলেন সাকিব ভাই, আয়ুব ভাই ছিলেন, সেই সাথে আপনারা ছিলেন আমাদের সাথে, যারা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাতে চাই, যারা যারা আজকের এই এপিসোডটাকে সার্থক করেছেন। তো সবাই ভালো থাকবেন। জি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ রেডিও সারাবেলা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ চাইলে কোনো সময় আহ্বান করলে অবশ্যই অতিথি হিসেবে আবার আসবো। সকল শ্রোতা ভাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে আমাদের হাতে একেবারেই শেষ মুহূর্তে আছি আমরা অনুষ্ঠানের।
তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা কখনো সুযোগ হলে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা চেক করি, কারণ অনেকেই আছেন যারা কমেন্টের মাধ্যমে সারাবেলায় আসার আগ্রহ প্রকাশ করেন, এবং যারা রেডিওতে এসে ভৌতিক ঘটনা শেয়ার করতে চান তারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বারে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 01713484465। আপনারা চাইলে রেডিও সারাবেলার পেজে একটু সার্চ করলেও পেয়ে যাবেন আমাদের নাম্বারটি। এবং আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই এবং আপনার পক্ষে সম্ভব হচ্ছে না সারাবেলায় আসা, রেডিওতে আসা সম্ভব যদি না হয়, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই ভূতবেলা থেকে বিদায় নিচ্ছি আমি রাতুল। আসসালামু আলাইকুম।